হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে আমরা দেখব সমতলে বস্তু কণার গতি। ঠিক আছে, তো এই ক্লাসটাতে এই চ্যাপ্টার সম্পূর্ণ কভার হবে এমন না, অর্থাৎ মোটামুটি সবগুলো টপিকই কভার হয়ে যাবে, কিন্তু সব ধরনের ম্যাথ করে দিতে পারবো এমন না। কিন্তু সব ধরনের ম্যাথ করতে গেলে কোন কোন টপিক লাগবে এগুলো দেখা যাবে যে সবই বলে ফেলছে আমি। ঠিক আছে, যেহেতু এটা মোটামুটি একটা রিভিশন টাইপের ক্লাস, সেই কারণে আর কি একটু ছোটোখাটো রাখতে হবে। তো তার আগে বলি, এই চ্যাপ্টারে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে ফিজিক্সের পার্ট, অর্থাৎ এই চ্যাপ্টারের প্রথম যে এই দিকে যে পার্ট, সেটা হচ্ছে ফিজিক্সের যে গতিবিদ্যা যে পার্টটা আছে, ফিজিক্সের গতিবিদ্যার যে পার্ট সেটার একটা পার্ট। আর আরেকটা যে পার্ট আছে সেটা হচ্ছে ক্লাস 10-এর একটা পার্ট। অর্থাৎ ক্লাস 10-এর পার্ট বলতে আমি আসলে কী বোঝাচ্ছি, আমি সূত্রগুলো লিখলেই বুঝবেন যে ক্লাস 10-এর বলতে আমি আসলে কী বুঝাইছি। দেন ক্লাস 10 আপনারা এই ধরনের সূত্রগুলো পড়ছেন না, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, দেন এস ইকুয়াল টু ভি প্লাস ইউ ডিভাইড বাই 2 ইন্টু টি, দেন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এরপরে মানে এই যে ধরনের যে সূত্রগুলো আমরা আসলে ক্লাস 10-এ পড়ছি, ক্লাস 10-এর গতি চ্যাপ্টারে আমরা এই ধরনের সূত্রগুলো পড়ছি না, ইকুয়াল টু ভিটি, মানে এই ধরনের যত ধরনের সূত্র আমরা ক্লাস 10-এ পড়ছি ওইগুলো নিয়েই একটা পার্ট আছে। এই পার্টটার নাম হচ্ছে বলতে গেলে সরলরেখার পার্ট বলি বা সরল রৈখিক যে পার্ট বলি, সেটা হচ্ছে এখানে আছে। অর্থাৎ এই পার্টের নাম যদি বলি সরল রৈখিক, সরল রৈখিক। আর এখানে এই যে ফিজিক্স গতিবিদ্যা যেখানে লিখলাম, ফিজিক্সের গতিবিদ্যা অ্যাকচুয়ালি আমরা কোথায় পড়ছি, যাদের শর্ট সিলেবাস ছিল তারা হয়তো এটা পড়েন নাই ফিজিক্সের গতিবিদ্যা, কিন্তু বলা হয়ে থাকে যে ফিজিক্সের গতিবিদ্যা যদি কেউ পারে, সরি এই যে সমতলে বস্তু কণার গতি, এই চ্যাপ্টারটা যদি কেউ পারে তাহলে ফিজিক্সের গতিবিদ্যা সে অটোমেটিক পারবে। ঠিক আছে, কারণ ফিজিক্সের গতিবিদ্যা যা আছে তার থেকে অনেক বেশি কিছু সমতলে বস্তু কণার গতিতে আছে। ঠিক আছে, এই কারণে যারা শর্ট সিলেবাস প্রণয়ন করছে তারা একটু বুদ্ধি করে ফিজিক্সের গতিবিদ্যা না দিয়ে সমতলে বস্তু কণার গতি দিয়েছে, কারণ এটা পারলে অটোমেটিক কেউ ফিজিক্সের গতিবিদ্যা পারবে। এটা হচ্ছে কথা। ফিজিক্সের গতিবিদ্যা অ্যাকচুয়ালি কী আছে সেটাই আসলে আমাদেরকে এখানে পড়া লাগবে। ঠিক আছে, তো ফিজিক্সের গতিবিদ্যা বলতে আমি আসলে কী বোঝাচ্ছি, আমি মনে করেন যে আচ্ছা যাই হোক, তো এইখান থেকে আর কি প্রশ্ন তাহলে দুই জায়গা থেকে আসতে পারে। একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে, এই পার্ট থেকে, আর একটা প্রশ্ন এই পার্ট থেকে আসতে পারে। অর্থাৎ মনে করেন যে খ আসলে একটা জায়গা থেকে, গ আসলে আরেকটা জায়গা থেকে, এরকম আর কি। ঠিক আছে, একটু দেখাই যে আসলে ফিজিক্সের গতিবিদ্যা বলতে পারেন আমি আসলে কী বোঝাচ্ছি। ঠিক আছে, তো সরল আরেকটা জিনিস বলি, এই যে সরলরেখার যে পার্টটা, এটা আমরা প্রথম পার্টে করবো না, এটা হয়তো আমরা সেকেন্ড পার্টে করবো। যে সরলরেখার পার্টটা এটা হয়তো সেকেন্ড পার্টে করবো। আর আজকে আমরা এই যে এই ফিজিক্সের গতিবিদ্যার যে পার্টটা, এটা হচ্ছে আজকের পার্টে করবো। ঠিক আছে, আচ্ছা তো দেখি অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে, আমি একটু বুঝিয়ে দিই। মনে করেন এখানে একটা ভূমি টুমি আছে, হ্যাঁ, মানে একটা ক্রিকেট ফিল্ড, ভূমিতে নর্মালি সবুজ রঙের হয়, সবুজ রঙ দিয়ে একই ভূমিকে, এই যেটা মনে করেন যে ভূমি, হ্যাঁ, মানে জাস্ট ইমাজিন এটা একটা ভূমি। তো এখানে মনে করেন যে একটা ক্রিকেট বল আছে, হ্যাঁ, মানে ক্রিকেট বল না হোক, একটা ফুটবল, কথার কথা, এখানে একটা মনে করেন যে ফুটবল আছে, এই যে এখানে একটা মনে করেন যে ফুটবল আছে। ঠিক আছে, এটা একটা ফুটবল। তো ফুটবলটাকে আপনি লাথি মারবেন, মনে করেন যে ফুটবলটাকে আমি লাথি মারবো। আচ্ছা, তো ফুটবলটাকে আমি লাথি মারবো এইভাবে, তাই এইভাবে তো আমি ফুটবলটাকে লাথি মারবো। আমি যদি এভাবে ফুটবলটাকে লাথি মারি, ফুটবলটা অ্যাকচুয়ালি কি এইদিকে যাবে, তাহলে দেখেন ফুটবলে যাওয়ার কথা ছিল কোন দিকে, এই দিকে চলে যাওয়ার কথা ছিল, উড়ে উড়ে এইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু ফুটবল তো ওইদিকে যাবে না। আপনিও জানেন আমিও জানি, ফুটবলটা আমি যদি ওইদিকে লাথি মারি তাহলে ফুটবলটা এই দিক দিয়ে নিচে নামবে, তাই না? এরকমই তো হবে, মানে একটা পরাবৃত্তাকার শেপ হবে আর কি, অনেকটা এরকম, এরকম করে গিয়ে এরকম করে নিচে নামবে, তাই না? তো এটা কেন হয়? আমি তো মারছিলাম ওর উপরের দিকে, আমি ওর উপরের দিকে মারলাম, কিন্তু ও কেন হচ্ছে ডান দিকে সরে আসলো? মানে আমি তো মারছিলাম শুধু উপরের দিকে, কিন্তু একই সাথে দেখেন উপরে উঠছে, আবার একই সাথে নিচেও ডানেও গেছে। এটা কেন হয়েছে সেটা আমাদেরকে একটু বোঝা লাগবে। ঠিক আছে, তো চলেন আমি একটু ভেঙে নিই, এখানে একটু দেখাই যে অ্যাকচুয়ালি মানে হচ্ছেটা কি। মনে করেন এটা তো হচ্ছে ইউ আদিবেগ, আমি ওরা নিক্ষেপ করছিলাম, মনে করেন যে ইউ আদিবেগ, হ্যাঁ। এখন দেখেন তো ইউ আদিবেগটা আছে কোন দিকে? ইউ আদিবেগটা আছে হচ্ছে কি, মানে ব্যাকেটারে আছে। আমাদের গ্রাফ পেপার যদি আমি কল্পনা করি, গ্রাফ পেপার কিন্তু অনেক একদম সোজা, হ্যাঁ, তাই না? আমরা গ্রাফ পেপার কেমন পড়ছি? গ্রাফ পেপার পড়ছি মনে করেন যে আমরা গ্রাফ পেপার পড়ছি এরকম, এটা মনে করেন যে আমাদের গ্রাফ পেপার, এই যে এটা, তাই তো, এটা হচ্ছে আমাদের গ্রাফ পেপার। তো গ্রাফ পেপার দেখেন, গ্রাফ পেপার কিন্তু সহজ, কিন্তু মানে গ্রাফ পেপার উপরে আর ডানে, কিন্তু আমাদের এই যে ইউ আদিবেগ যেটা, এটা কিন্তু কোনাকুনি আছে। তো কোনাকুনি থাকলে কি আমরা ম্যাথ করতে পারবো? উত্তর হচ্ছে না।
কোনাকুনি থাকলে ম্যাথ করতে অনেক অসুবিধা হতো। আমরা এই যে কোনাকুনিটাকে আগে সোজা বানাবো, ঠিক আছে? অর্থাৎ মনে করেন আপনার কাছে আমি বললাম যে আপনার কাছে 10 টাকা আছে। এই 10 টাকা আপনি এখন 2 জনের মাঝে ভাগ করেন, ঠিক আছে? তাহলে আপনি কীভাবে ভাগ করতে পারেন? আপনি একজনকে 5 টাকা, অন্যজনকে 5 টাকা দিতে পারেন। আপনি একজনকে 6 টাকা, অন্যজনকে 4 টাকা দিতে পারেন। আপনি একজনকে 4 টাকা, অন্যজনকে 6 টাকা দিতে পারেন। আপনি একজনকে 2 টাকা, অন্যজনকে 8 টাকা দিতে পারেন। আবার আপনি চাইলে একজনকে 10 টাকা, অন্যজনকে 0 টাকাও দিতে পারেন, তাই না? মানে বিভিন্ন রকম, মানে 2 টুকরা করতে বললে তো অনেকভাবে করা যায়। তাহলে আমি এখন যেটা করব, এই যে ইউ যে অংশটা আছে না, এই যে ইউ, এই ইউকে আমি 2 টুকরা করব। 2 টুকরা করে একটাকে দিব এক্স অক্ষে, একটাকে দিব ওয়াই অক্ষে, অর্থাৎ সোজা বানাবো। আমি ওকে সোজা বানাইতে পারলে আমার কাজ শেষ, বুঝে গেছে? তাহলে এখন সোজা বানাবো কীভাবে? তো যারা ভেক্টরের উপাংশ নির্ণয় করছেন তারা এটা বুঝে যাবেন, আর যারা ওইটা পড়েন নাই তাদের একটু কষ্ট হবে, ঠিক আছে? আমি দেখাই অ্যাকচুয়ালি সোজাটা করতে হবে কীভাবে। এই যে দেখেন, আমি ধরে নিলাম এখানে এই ফুটবলটা তো এখানে ছিল, তাই না? এরকম জায়গায় ফুটবলটা ছিল। তা আমি মনে করেন যে আমি ফুটবলটা আলফা কোণে নিক্ষেপ করছিলাম, আলফা বা থিটা যাই বলি না কেন। তাহলে এই যে ইউ তো আছে বাঁক, আমি কি বলছি? ইউকে সোজা করবো, 2 টুকরা করবো। তাহলে ইউ এর একটা টুকরা দেওয়া লাগবে আমাকে এইদিকে, একটা টুকরা দিব এইদিকে হবে ইউ কজ আলফা, আর আরেকটা টুকরা দিব এইদিকে হবে কি? ইউ সাইন আলফা। এইখানে লিখি ইউ সাইন আলফা। এবং দেখেন আমি কিন্তু ইউকে ভেঙে 2 টুকরা করছি, তার মানে ইউ এর আর অস্তিত্ব আছে? তার মানে এই ইউ এর কিন্তু আর অস্তিত্ব নাই। এই ইউ ভ্যানিশ হয়ে গেছে, এই ইউটা কি ভ্যানিশ এখন, বুঝে গেছে? কারণ ওই যে 10 টাকা ভেঙে ফেললে তো আপনার কাছে 10 টাকা থাকতেছে না, তাই না? 10 টাকা যদি আপনি খরচ করে 2 টুকরা করেন তাহলে তো 10 টাকার অস্তিত্ব থাকে না, তখন 5 টাকার অস্তিত্ব থাকে, তাই না? ব্যাপারটা তো তাই বোঝাই। তাহলে আমি এখানে এটা ভাঙা চিহ্ন বুঝাইতে আমি একটু ছোটো ছোটো করে কেটে দিই, হ্যাঁ, ওখানে যে একটু ছোটো ছোটো করে কেটে দিই, তাহলে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, মানে ইউ নাই। তাহলে এখন যেটা হইলো, তাহলে দেখেন আমি লাথি মারছিলাম কোন দিকে? আমি হচ্ছে বল দিছিলাম এইদিকে, মানে আমি ইউ আদির একটা এদিকে দিছিলাম, কিন্তু আমি ওইটাকে 2 টুকরা করে একটা টুকরা দিছি এইদিকে, একটা টুকরা দিছি উপরের দিকে, তাই না? তাহলে সেমভাবে এখানে ওই যে ফুটবলের এখানেও সেম ঘটনাই ঘটছিল। ফুটবলের এখানে কী করছে? ফুটবলের এখানেও একটা এই যে এইদিকে যে টুকরাটা না, এটাই তো আমাদের ইউ কজ আলফার টুকরা, আর উপরের দিকে যে টুকরা এটাই তো আমাদের ইউ সাইন আলফার টুকরা। তাহলে এই যে ইউ কজ আলফা এই টুকরার কারণে এই বস্তুটা দেখেন আস্তে আস্তে ডান দিকে এসে উঠতেছিল, আর ইউ সাইন আলফা এই টুকরার কারণে আস্তে আস্তে দেখেন বস্তুর উপরের দিকে উঠতেছিল, এবং একই সাথে বস্তুটা আস্তে আস্তে নিচেও নামতেছিল। মানে উপরের নিচের উপাংশ মানেই হচ্ছে ইউ সাইন আলফা, এই কারণে এটাকে বলা হয় উলম্ব উপাংশ। তাহলে এই উপাংশের নাম কি? এটার নাম হচ্ছে উলম্ব উপাংশ। আর এই যে ইউ কজ আলফার কারণে এই যে ডানে যাচ্ছিল, আস্তে আস্তে ডানে যাচ্ছিল, এই কারণে ইউ কজ আলফার নাম হচ্ছে আনুভূমিক উপাংশ। আনুভূমিক না অনুভূমিক কি জানে? আনুভূমিকই তো মনে হয়, আনুভূমিক উপাংশ। আশা করি এতটুকু বোঝা গেছে যে একটা উলম্ব উপাংশ তার মানে কি। তাহলে বস্তু যখন আমি একটা ফুটবলকে যখন লাথি মারি, তাহলে ফুটবলটা একই সাথে উপরের দিকে উঠে আবার একই সাথে সামনের দিকে এগিয়ে যায়। তাহলে উপরের দিকে কেন উঠতেছে? উলম্ব উপাংশ ইউ সাইন আলফার কারণে। আর বস্তুটা হচ্ছে সামনে কেন আগাচ্ছে? অনুভূমিক উপাংশ ইউ কজ আলফার কারণে। এখন বলতে পারেন ভাইয়া তাহলে বস্তু নামতেছে কার কারণে? আচ্ছা, তো বস্তু নামতেছে কার কারণে একটু চিন্তা করেন তো। দেখেন তো ফিজিক্সে মাইনাস বলতে আসলে কি বোঝাই? বিপরীত বোঝাই না? তাহলে ধরেন আমি যদি এরকম বলি, ধরেন একটা মনে করেন যেখানে একটা ফুটবল আছে, ফুটবলটা আমি উপরে উঠাইছি, উপরে উঠে এরকম করে নামছে, তাইলে ও আস্তে আস্তে উপরে উঠতেছিল কার কারণে? ও উপরে উঠতেছিল হচ্ছে ইউ সাইন আলফার কারণে। আর সামনে যাচ্ছিল কার কারণে? সামনে যাচ্ছিল ইউ কজ আলফার কারণে। তাহলে নিচে নামতেছে কার কারণে? এই পয়েন্টটা পার হওয়ার পরেই তো আস্তে আস্তে নিচে নামা শুরু করছে। তো নিচে নামতেছে কার কারণে? দেখেন নিচে নামতেছিল ইউ সাইন আলফার মাইনাসটার কারণে, মানে ঋণাত্মক ইউ সাইন আলফার কারণে সে নিচে নামতেছিল, বোঝা গেছে? তো একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বোঝা যাবে, ঠিক আছে? মানে ফিজিক্সে তো উল্টা দিক বোঝাইতে আমরা হচ্ছে মাইনাস ইউজ করি, তাই না? এই যে এটা বুঝে গেছে? আচ্ছা, তো এই চ্যাপ্টার আসলে আমাদেরকে পড়া লাগবে কি সেটা আমি একটু দেখাই তাইলে এবার। আশা করি এতটুকু ক্লিয়ার। এই চ্যাপ্টারে আমাদের কাছে পড়া লাগবে কি সেটা একটু দেখাই। এই চিত্রটা একটু সুন্দর করে আঁকা লাগবে আর কি। মনে করেন যে এটা হচ্ছে আমাদের ভূমি, ঠিক আছে? এটা হচ্ছে ভূমি, এটা ভূমি। আর এখান থেকে মনে করেন যে এখানে একটা ফুটবল আছে, এটা মনে করেন যে ফুটবল। এই ফুটবলটাকে আমি লাথি মারবো এখন। তো ফুটবলটাকে যদি আমি লাথি মারি এদিকে যাবে, মানে আমি মনে করেন যে লাথিটা মারছি এদিকে আর কি, ইউ বেগে লাথি মারছি এবং আলফা কোণে। তাহলে ফুটবলটা যাবে কোন দিকে? ফুটবল যাবে হচ্ছে
আস্তে 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 ফুটবল এটার স্পর্শক বরাবর যাবে, আস্তে আস্তে উপরে উঠবে এবং আস্তে আস্তে নিচে নামবে, ঠিক আছে। তো এবং ফুটবলটা আস্তে আস্তে কোথায় ফেরত আসবে, তাই না, আবার এখানে ফেরত আসবে, মানে যে ওই ফুটবলটাই কিন্তু এখানে ফেরত আসতেছে, এই যে এখানে, তাই না। তাহলে এই দেখেন এইটা হচ্ছে, এটা যদি আমি এ বিন্দু বলি আর এটা যদি বি বিন্দু বলি, তাহলে এ বিন্দু হচ্ছে একটা ফুটবলের স্টার্টিং পয়েন্ট আর বি বিন্দু হচ্ছে কি এন্ডিং পয়েন্ট। তাহলে যে মধ্যবর্তী দূরত্বটা থাকে না, এই যে এখান থেকে এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটার নাম হচ্ছে পাল্লা, এখানে না পাল্লা, এটাকে প্রকাশ করা হয় আর দ্বারা, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনি কি পরীক্ষা আর বের করতে বলতে পারে, গেল একটা পার্ট গেল। এবার এই যে ইউ আদিবেগে মারছিলাম, আলফা কোণে নিক্ষেপ করছিলাম, তো দেখেন তো এইটা কি সর্বোচ্চ উচ্চতা না, এই যে এই উচ্চতাটা তো সর্বোচ্চ, তার মানে এখান থেকে এই পর্যন্ত যাইতে ওর যে সময় লাগছে এখান থেকে নিচে নামতে একই পরিমাণে সময় লাগছে, তাই তো নাকি। যেটা চিন্তা করতে পারেন কীভাবে, ওই যে ব্যাডমিন্টন খেলেন না, ব্যাডমিন্টন খেলার সময় মনে করেন যে শ্যাটেল কর্ককে যখন থ্রো করা হয় তখন মনে করেন যে একদম অর্ধেক সময় যাওয়ার পরে কিন্তু সে আবার উল্টা দিকে ঘোরা শুরু করার, অর্থাৎ কি আমি যদি বলি টি ওয়ান সময় পরিমাণ সে উপরের দিকে উঠছে, তাহলে টি টু সময় পরিমাণ সে নিচের দিকে নামছে। তাহলে এবার টোটাল টাইম দেখেন তো, টোটাল মানে বাতাসে থাকার টাইমটা, টোটাল বাতাসে থাকার টাইম যদি বলি বা যাই বলি না কেন, টাইম সমান সমান যদি আমি টি লিখি, তাহলে টি সমান সমান কী লেখা যায়, টি ওয়ান যোগ টি টু। তো এই টি এর একটা নাম আছে, এই টি এর নাম হচ্ছে বিচরণকাল বা উড্ডয়নকাল, মানে কতক্ষণ বাতাসে ছিল আর কি, বিচরণ কাল বা উড্ডয়নকাল, অর্থাৎ কতক্ষণ বাতাসে ছিল সেটাই একটা হিসাব আর কি, ঠিক আছে। আচ্ছা, তো ওই ক্লাস 10-এ থাকতে আমি কোচিংয়ে জিজ্ঞেস করছিলাম যে ভাই শ্যাটলককের ওই যে কর্কটা কখন বিপরীত দিকে ঘুরে যায়, আমার একটা ধমক দিয়ে চুপ করে দেওয়া হলো। এরপর ইঞ্জিনিয়ারিং কোচিং যখন করতেছিলাম তখন আমি জিজ্ঞেস করছি ভাই এই ধরনের ম্যাথগুলো কই আছে, তখন একটা ধমক দিয়ে চুপ করে দিচ্ছে। পরে বুঝলাম যে ক্লিয়ার তা আছে বইতে, এটাতে এইটাই আর কিছু না। তো যাই হোক, এখানে টি ওয়ান, তাহলে দেখেন টি ওয়ান আর টি টু কিন্তু একদম সমান সমান, এটা কিন্তু মাথায় রাখা লাগবে, টি ওয়ান আর টি টু একদম সমান, অর্থাৎ এই টি ওয়ান আর টি টু এর সূত্রটা একদম সমান হবে, উঠতে যে সূত্র নামতে সেই সূত্র। আচ্ছা হইলো, এবার এখানে দেখেন এইটা কি সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ এই যে উচ্চতাটা এটাই তো আমাদের সর্বোচ্চ উচ্চতা, তাই না, এই উচ্চতার নাম হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এইচ, ঠিক আছে। তাহলে আমি পরিচয়গুলো এখন পাশে লিখি, সর্বোচ্চ উচ্চতা হইলো, পাল্লা হইলো, সব কিছুতে হইলো, পরিচয়গুলো পাশে লিখি, তাহলে ক্লিয়ার হবে। তাহলে পাল্লা হচ্ছে আর, সবই তো লিখছি, আবার লিখবো কেন, আর না লিখি, তাইলে সূত্র লিখি ডাইরেক্ট, ঠিক আছে। এখানে আর এর সূত্র আছে একটা, আমি সূত্রগুলো না গোলাই ফেলি, কারণ আমি দেখেন কেন গোলাই ফেলি অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে টি সমান এগুলি, ঠিক আছে। তো আর এর সূত্রটা হচ্ছে আর সমান সমান ইউ, এক মিনিট, ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইড বাই জি, এই যে আর এর সূত্র হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইড বাই জি, ঠিক আছে। এবার এই যে সূত্র হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই টু জি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই টু জি। এবার টি আর একটা সূত্র আছে, টি এর সূত্র হচ্ছে টু ইউ সাইন আলফা ডিভাইড বাই জি, দেখা হয়ে গেছে না, টু ইউ সাইন আলফা ডিভাইড বাই জি। তো এইগুলো হচ্ছে আমাদের মোটমাট সূত্র, মানে বেসিক সূত্র হচ্ছে এই যে এইগুলো, এইখানে যে বক্সটা করতেছি আমি, এই বক্সটা হচ্ছে আমাদের বেসিক সূত্র, ঠিক আছে। এবার টি ওয়ান আর টি টু অ্যাকচুয়ালি কি বলতেছিলাম একটু আগে, টি ওয়ানের সূত্রটা হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইড বাই জি, তাহলে দেখেন এখানে আমি লিখে দিই, টি ওয়ান আর টি টু হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইড বাই জি। তো দুইটা ইউ সাইন আলফা যোগ করলে টু ইউ সাইন আলফাই আসে, তো এটাতে যাওয়ার দরকার নেই, আমি এখানে যে বক্সটা করে দিয়েছি না, এই যে বক্সটা, শুধু বক্সটা মুখস্থ রাখলেই হবে, ঠিক আছে। আমি একটু বক্সটা মার্ক করে দিই, এই যে এই বক্সটা, এটা মুখস্থ ঠিক আছে, এই বক্সটা মুখস্থ রাখলেই হবে, ঠিক আছে। এখানে আর কি যাবতীয় সব সূত্র চলে আসছে, হইল। তো এইগুলো নিয়ে আমরা ম্যাথ করবো। আচ্ছা একটা ম্যাথ করি, এই ম্যাথটা না করলেও হয়তো, কিন্তু এই ম্যাথটা করলে একটা জিনিস বুঝবেন যে হাতে ক্যালকুলেশনের যে ব্যাপারটা আছে না, ওইটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এই ম্যাথটা একটু ছবি উঠে নিয়ে আসি। আচ্ছা তো দেখেন এখানে হচ্ছে সূত্র লেখা আছে একের সাথে, এবং একের সাথে ম্যাথটাও আছে, অর্থাৎ আমরা এই যে এই ম্যাথটাই করবো আসলে এখন, ঠিক আছে।
তো এবং চেষ্টা করবো ক্যালকুলেটর না ইউজ করে করার জন্য। দেখবে যে এখানে 4টা ম্যাথ তো টোটাল, 4টা, এই যে একটা ম্যাথ, 2টা, 3টা এবং একটা 4টা। এই 4টা ম্যাথের ভিতরে দেখা যাবে 2টা বা 3টা মনে হয় ক্যালকুলেটর ছাড়া করা যাবে। হ্যাঁ, চেষ্টা করবো, দেখি না কী হয়। তো দেখেন এখানে আমরা আগে চিত্র রাখবো। দেখেন একটা জিনিস মাথায় রাখবেন যে ইন্টারমিডিয়েটে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেটা বললে কেন প্রশ্ন যেমনই দেখ না কেন চিত্র আঁকা যায়। হ্যাঁ, তো চিত্র আঁকা যেহেতু যাই, চিত্র এঁকে নেবেন, তাহলে দেখবেন যে অনেক সহজ হয়ে যাবে ম্যাথটা। ঠিক আছে, আচ্ছা, তো আমি এখানে চিত্রটা একটা আঁকি। ঠিক আছে, আমি ছোট্ট চিত্রটা আঁকি। মনে করেন যে এটা হচ্ছে ভূমি, এখানে মনে করেন যে একটা ফুটবল ছিল, এই ফুটবলটাকে লাথি মারছে আমি এইদিকে। দেখেন এটা হচ্ছে আমি ইউ আদিবেগে লাথি মারছি। তো ইউ আদিবেগটা এখানে কোনটা, এই যে 19.6 মিটার পার সেকেন্ড বলে দিচ্ছে না, এটা হচ্ছে আমাদের ইউ আদিবেগ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত, 19.6 ms ইনভার্স 1। এবার কত বেগে বলছে, অনুভবেগের সাথে 30 ডিগ্রি কোণে বলছে। হ্যাঁ, তাহলে 30 ডিগ্রি কোণ, তাহলে কোণটা হচ্ছে কত, এই যে এই কোণটা কত, আলফা সমান সমান, আলফা সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। ভালো কথা। তাহলে এবার আমি সব কিছু পাইলাম। তাহলে এবার ওখানে নিক্ষেপ করলাম কোন দিকে, ও গেল কোন দিকে, ও গেছে হচ্ছে এইদিকে উঠছে, এইদিকে উঠে এদিকে নামছে। ঠিক আছে, তাহলে ওর এন্ডিং পয়েন্ট হচ্ছে ওইটা। ভালো কথা, এন্ডিং পয়েন্টটা পাইলাম, এই যেটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। আমি প্রশ্নকে কী বের করতে বলছে, একটা একটা বের করি। প্রথমে বলছে সর্বাধিক উচ্চতা কত। তো সর্বাধিক উচ্চতা কোনটা, এই যে আমরা তো বলছিলাম সর্বাধিক উচ্চতা এখান থেকে এই যে, এই যে এটা হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতা, এইচ এর মান, তাই না? তাহলে আমরা 1 নম্বরটা তো আরামসে পারবো। 1 নম্বরটা দেখেন একদম সহজ। সর্বাধিক উচ্চতা এইচ এর সূত্র লেখা আছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g। ঠিক আছে, তো হইলো। তো ইউ স্কোয়ার মানে কত, আদিবেগের হোল স্কোয়ার। আদিবেগ কত, 19.6, তাহলে 19.6 এর হোল স্কোয়ার, 6 হোল স্কোয়ার। এবার সাইন স্কোয়ার আলফা মানে সাইন স্কোয়ার 30 ডিগ্রি বা সাইন 30 ডিগ্রির হোল স্কোয়ার, এরকম ব্যাপারটা। আর 2g, 2 × 9.8। এখন অনেকে বলতে পারেন যে ক্যালকুলেটার স্যার কেমন করবো, তো দেখেন করা যায়, চাইলেই করা যাবে। ঠিক আছে, দেখেন 19.6 না, 19.6 মানে অ্যাকচুয়ালি কী বলেন তো, 19.6 গুণ আছে এখানে, 19.6। আমি এটাকে লিখতে পারি 19.6 গুণ 19.6। আর সাইন 30 ডিগ্রি মানে কত, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, হাফকে স্কোয়ার করলে কি হয়, 1/4, 1/4। ঠিক আছে, এবার নিচে হচ্ছে 2 × 9.8, 2 × 9.8 মানে হচ্ছে 19.6। তাহলে এখানে দেখেন 19.6, একটা 19.6, একটা 19.6 কাটাকাটি, এই যে এটা আর এটা মনে করেন যে কাটলাম, তাহলে থাকে কি 19.6, 19.6কে 4 দ্বারা ভাগ আর কি, এরকম না, মানে এরকমই তো থাকে, 19.6কে 4 দ্বারা ভাগ। তো যদি ঢাবি রিটেন আসে তাহলে দেখা যাবে এতটুকুতে উত্তর। হ্যাঁ, আর যদি মনে করেন যে এমসিকিউতে আসছে তাহলে আইডিয়া করে উত্তর কিন্তু বলা যায়। দেখেন উপরে কিন্তু 20 নাই, উপরে আছে 19.6, 20-এর কাছাকাছি। তো 20কে 4 দ্বারা ভাগ করলে হয়তো 5, আর এখন আছে 20-এর কাছাকাছি, তার মানে 5-এর থেকে কম আসবে উত্তর। এবং অ্যাকচুয়ালি তাই আসে, উত্তরটাও আসে হচ্ছে 4.90 মিটার, 4.9 মিটার। বুঝে গেল? আচ্ছা, তো এটুকুই। আমি এটাকে এক কাজ করি, এটাকে হচ্ছে আমি নিচে পাঠিয়ে দিই, তারপর এখানে আমরা 2 নম্বরটা করি, তাহলে সুবিধা হবে। এটা কিন্তু পরে নিচে পাঠিয়ে দিই, এখানে পাঠিয়ে দিই পয়েন্ট, এই যে এখানে আমি পাঠিয়ে দিলাম এটাকে। এবার মনে করেন যে আমরা 2 নম্বরটা করবো। ঠিক আছে, তো 2 নম্বরটাতে কি বলছে, পাল্লা কত। পাল্লা মানে কি, পাল্লা মানে হচ্ছে এখান থেকে এইটুক, তাই না? পাল্লা মানে কি, পাল্লা মানে হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই দূরত্বটুকুই হচ্ছে পাল্লা। আর তো আর এই সূত্রটা লেখা আছে, তাহলে 2 নম্বরটা আমরা করি। আর সমান সমান হচ্ছে কি, সূত্র হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি। তো ইউ স্কোয়ার মানে কত, 19.6 হোল স্কোয়ার, 19.6 হোল স্কোয়ার। আর সাইন 2 আলফা মানে কত, সাইন আলফার সাথে 2 গুণ, তার মানে 2 × 60, সরি 2 × 30 ডিগ্রি মানে কত, টোটাল সাইন 60 ডিগ্রি বলা আছে। আর জি এর মান হচ্ছে 9.8। ঠিক আছে, তো কী হবে খেয়াল করা যাক। সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তাই না? তাইলে এইভাবে লেখা যায় না, 19.6 এর হোল স্কোয়ার ইন্টু √3/2 ইন্টু 9.8। তো এই জিনিসটাকে, এই যে √3/2 এটা যেখানে আছে না, এটাকে এইভাবে লেখা যায় কিন্তু 19.6 এর হোল স্কোয়ার তো আছেই, ইন্টু √3 ডিভাইড বাই 2 ইন্টু 9.8, এরকম কিন্তু লেখা যায় চাইলে। হ্যাঁ, এরপর এখানে তাহলে কী থাকে, উপরে থাকে হচ্ছে 19.6, দুইটা 19.6 থেকে উপরে,
উপরে থেকে 19.6 দুইটা ইন্টু √3 আর নিচে থেকে হচ্ছে 19.6। তাহলে দেখেন 19.6 19.6 কাটাকাটি, মানে এই যে একটা কাটা তাহলে থাকে কত 19.6 সাথে √3 গুণ, তাই না? তো 19.6 সাথে √3 গুণ মানে অ্যাকচুয়ালি কি বলেন তো 19.6 গুণ √3, তাই না? √3 মানে কত 1.73, তার মানে কি 2 না, মানে 2 এর কাছাকাছি কিন্তু 2 না, তার মানে উত্তরটা হবে কত 38 থেকে কম আসবে উত্তর, তার মানে উত্তর হবে 33.95 মিটার। তাহলে উত্তরটা কত এখানে উত্তরটা হচ্ছে 33.95 মিটার। ঠিক আছে, আচ্ছা। তো এই গেল হচ্ছে 2 নাম্বার ম্যাথটা। এবার 3 নাম্বার ম্যাথটা আমরা একটু পরে করবো, সর্বাধিক পাল্লা তো, সর্বাধিক পাল্লাটা একটু পরে করলেই ভালো হবে। আগে মোট বিচরণ কালটা করে নিই। হ্যাঁ, তাহলে আমি 2 নাম্বারটাকে এটাকেও সরাই ফেলি, নিচের দিকে কোথাও পাঠিয়ে দিই। Well, you're saying that prior to that, in it, we have not remind our and I would, you know, believe me, probably stay in God. And you will see to it. আচ্ছা, তো গেল তাহলে হচ্ছে 2 নাম্বারটাও। এবার হচ্ছে মোট বিচরণ কাল, মানে 4 নাম্বারটা করবো। হ্যাঁ, তো মোট বিচরণ কাল 4 নাম্বারটা কি বলছে? মোট বিচরণ কাল টি সূত্র হচ্ছে টি ইকুয়াল টু 2u sin আলফা ডিভাইড বাই জি, টি ইকুয়াল টু 2u sin আলফা ডিভাইড বাই জি। ঠিক আছে, তো অর্থাৎ আদি বেগকে 2 দ্বারা গুণ 19.6 মানে 2 ইন্টু 19.6, তারপরে সাইন আলফা মানে কত sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মানে কত হাফ, তারপরে জি এর মান কত 9.8। তো এটা আরও সহজ, দেখেন তো এই 2 আর এই 2 কাটাকাটি না, এই যে এই 2 আর এই 2 কাটাকাটি, ওই 2 যদি থাকলে তাহলে বাকি থাকে কত? বাকি থাকে হচ্ছে 19.6 ডিভাইড বাই 9.8। তো 19.6কে 9.8 দ্বারা ভাগ করলে উত্তর হয় 2 সেকেন্ড। বুঝে গেল? তো এটা আরও সহজ ছিল 4 নাম্বারটা। ঠিক আছে না? আচ্ছা, 4 নাম্বারটা গেল, তাইলে এটাকেও সরাই ফেলে। আমাদের মেন হচ্ছে এখান থেকে বেসিক আসবে যে 3 নাম্বারটা থেকে। Yes, sir. I see what that আচ্ছা, তো এবার বলছে সর্বাধিক পাল্লা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সর্বাধিক পাল্লা এখান থেকে একটা এমসিকিউ বের হবে, আর সিকো তো আসে। ঠিক আছে, সর্বাধিক পাল্লা দেখেন তো পাল্লা সূত্রটা কি ছিল, আমি একবার লিখিত পাল্লা সূত্রটা ছিল এটা আর সমান সমান ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি। এখন দেখেন আমাকে বলছে এই যে আর এর মানটাকে সর্বোচ্চ করতে, আমাকে কি বলছে প্রশ্ন? আমাকে প্রশ্ন বলছে আর এর মানটাকে সর্বোচ্চ করে দেখাও। এই যে এটা বলছে আমাকে এই যে আর এর মানটাকে সর্বোচ্চ করে দেখাইতে বলছে। আর এর মানটাকে সর্বোচ্চ করতে পারবো আমি কীভাবে? দেখেন আর এর মান নির্ভর করতেছে কার উপরে? আর এর মান যে আমি সর্বোচ্চ করবো ভালো কথা, আর এর মান আমি সর্বোচ্চ করবো, কিন্তু কার মানে আর এর মান নির্ভর করতেছে কার উপরে সেটাকে আমাকে খেয়াল করেন। দেখেন তো আর এর মান কিন্তু ইউ স্কোয়ারের উপর নির্ভর করতেছে, অর্থাৎ আদিবেগের উপর নির্ভর করতেছে এবং আলফার উপর নির্ভর করতেছে, তাই না? মানে জি এর মান তো 9.8 ফিক্সড, সাইনের কোনো মান নাই, 2 একটা ধ্রুবক, তাহলে থাকে হচ্ছে আলফা। তাহলে আলফাটাই হচ্ছে এখানে মেন ক্যারেক্টার আর কি। মনে করেন যে আমি ইউ আদিবেগটাও আমি মনে করেন যে ফিক্সড রাখতে পারবো, তাইলে মনে করেন যে আমার শুধু ওই যে আলফার মানটাই হচ্ছে আমি যদি চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আর 2টা উপায় আছে, হয় ইউকে চেঞ্জ করবো অথবা আলফাকে চেঞ্জ করবো। এই দুজনের যে কোনো একজনকে চেঞ্জ করলে তারপর হচ্ছে আর এর মান চেঞ্জ হবে, এটাই তো, তাই না? দেখেন তো শুধু আলফার কি কোনো মান আছে? আবার সরি, হ্যাঁ, শুধু সাইনের কোনো মান নেই, সাইন 2 আলফার একটা মান। দেখেন সাইনের সর্বোচ্চ মান কত? সাইনের সর্বোচ্চ মান হচ্ছে 1, মানে সাইন 90 ডিগ্রি সমান 1, তাই না? দেখেন আমি যেটা যদি পাশে লিখি, সাইন 90 ডিগ্রি সমান হচ্ছে কত? 1, তাই না? তো এটাকে কীভাবে লেখা যায়? সাইন 2 ইন্টু 45 ডিগ্রি সমান সমান 1, আর এখানে আছে কত? সাইন 2 আলফা আছে, সাইন 2 আলফা। তাহলে দেখেন, তাহলে এখান থেকে কী দাঁড়াইলো? দেখেন, যদি আলফার মান 45 ডিগ্রি হয় তাইলে আমি সর্বোচ্চ মান 1 পাবো। বোঝা গেছে? তার মানে আমি সর্বোচ্চ মান, অর্থাৎ আমাকে যদি আর ম্যাক্স পাইতে হয় তাহলে আলফার মান 45 ডিগ্রি করতে হবে। এটা এক প্রকার একটা সূত্রের মতো অনেকটা। ঠিক আছে, মানে এমসিকিউতে এটা দেয় আর কি। অর্থাৎ সর্বোচ্চ পাল্লা পাওয়ার শর্ত কত? তো
নিক্ষেপণ কোণ 45 ডিগ্রি হওয়া লাগবে, এই আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখানে কি বসাবো? যেহেতু সর্বোচ্চটা বলছে তাহলে আমি লিখবো, আমরা জানি বা যেহেতু সর্বোচ্চ পাল্লার ক্ষেত্রে নিক্ষেপণ কোণ আলফা সমান 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা 45 ডিগ্রি মাথায় দেখে ম্যাথটা করবো এখন। ঠিক আছে, তার মানে আমরা সূত্রটা বসাবো কীরকম, আমরা ম্যাথ করবো এভাবে অনেকটা। আর সমান ইউ স্কোয়ার সাইন 2 × 45 ডিগ্রি 2 × 45 ডিগ্রি ডিভাইড বাই জি। ঠিক আছে, তো 2 × 45 ডিগ্রি মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে 1, তাহলে ইউ স্কোয়ার বাই জি হয়। তাহলে দেখেন যদি সর্বোচ্চ বলে কখনো তাহলে আর ম্যাক্স, এটা একটা সূত্র হিসাবে সরাসরি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা সরাসরি ইউজ করা যায়, এই যে এটা চাইলে সরাসরি ইউজ করা যাবে একটা সূত্র হিসেবে। যেটা একটা সূত্র হিসেবে ইউজ করা যাবে। আচ্ছা, তো আমি বেসিকটা লিখলাম আর কি, যেটা প্রথম ম্যাথ। হ্যাঁ, বেসিকটা লিখলাম। তাহলে ইউ স্কোয়ার বাই জি, তো ইউ স্কোয়ার বাই জি মানে হচ্ছে তাহলে সর্বোচ্চ উচ্চতা 19.6 হোল স্কোয়ার বা 19.6 হোল স্কোয়ার ডিভাইড বাই কত 9.8। ঠিক আছে, তাহলে উপরে আছে কত, উপরে আছে দুইটা 19.6, 19.6 গুণ 19.6 ডিভাইড বাই 9.8 আছে। তাহলে 9.8 উপরে যদি কাটাকাটি করি তাহলে থাকে হচ্ছে 19.6 গুণ 2, তাই না? তাহলে 2 × 19.6 মানে কত, 19কে দ্বারা গুণ করলে 38 আর 6কে 2 গুণ করলে 12, তাহলে 39.2। হ্যাঁ, 39.2 মিটার। তো ঠিক আছে, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। এখন দেখেন একটু আগে আমরা নর্মাল পাল্লা বের করছিলাম না, এই যে এখানে দেখেন নর্মাল পাল্লা আসছিল কত, নর্মাল পাল্লা আসছিল হচ্ছে 33.95 মিটার। আর আমরা এখন এই যে সর্বোচ্চ পাল্লা নির্ণয় করলাম, এটা আসছে কত 39.2 মিটার। তাহলে দেখছেন সর্বোচ্চ পাল্লা আসলেই সর্বোচ্চ। তো বোঝা গেল? তো এই ম্যাথটা আশা করি বোঝা গেল, এই যে এখানে প্রশ্ন ছিল আর এখানে উত্তর। ঠিক আছে, আচ্ছা তো এটা আশা করি হইলো। তাহলে আমরা পরের ম্যাথে যাই বা পরের কনসেপ্টে যাই। আর কনসেপ্ট ছোট্ট একটা কনসেপ্ট দেখা লাগবে এখন। দেখেন আমরা আরেকটা চিত্র আঁকতে একটু, এটা লাগবে, এই জায়গাটা থেকে পরীক্ষায় মোটামুটি ভালোই প্রশ্ন আসতেছে ইদানিং। এই যেটা মনে করেন যে ভূমি, ঠিক আছে, এটা মনে করেন যে ফুটবল, আমি মনে করেন যে রে লাথি মারছি এদিকে, এইভাবে এদিকে লাথি মারছি, আলফা কোণে লাথি মারছি, ভালো কথা। এবং এই গেল কোন দিকে, ও যাচ্ছে হচ্ছে মনে করেন যে এইদিকে। ঠিক আছে, এখানে গিয়ে পড়লো, ভালো কথা, এই যে এখানে এসে পড়ছে। তাহলে তার পাল্লা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, তার উড্ডয়ন কাল নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। যত সমস্যা কোথায় জানেন, আমরা দেখেন তো আমরা এটা কি সর্বোচ্চ উচ্চতা না, মানে এইটুক দূরত্ব এটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা, মানে এইচ ম্যাক্সিমাম হাইট এটা। এখন আমাকে যদি র্যান্ডম একটা জায়গাতে বলে যে এই যেমন কত, মানে মনে করেন যে আমাকে বলে দিল, মনে করো যে এইটা হচ্ছে নিক্ষেপণ বিন্দু, এই বিন্দু থেকে কথার কথা এই বিন্দু থেকে এই পরিমাণ দূরত্ব, ধরেন যে এই পরিমাণ দূরত্বে এই যে হাইটটা পাবো, সেই হাইটটা কত, এই যে বি এর মানটা কত সেটা আমাদেরকে বের করতে বললো। তো কত হবে, এটার একটা সূত্র আছে দেখেন, এটা কি র্যান্ডম হাইট না, এই বি মানে কি, বি মানে হচ্ছে র্যান্ডম হাইট। দেখেন এখানে আমি পাশে লিখি বি ইকুয়াল টু র্যান্ডম উচ্চতা, মানে যে কোনো জায়গায় উচ্চতা, র্যান্ডম উচ্চতা বা যে কোনো জায়গায় উচ্চতা, যে কোনো জায়গায় ঠিক আছে। এটার একটা সূত্র আছে, সূত্রটা এরকম, বি সমান এ ট্যান আলফা 1 - এ ডিভাইড বাই আর। ঠিক আছে, অর্থাৎ র্যান্ডম যে কোনো একটা উচ্চতা যদি আমাদেরকে মানে বের করতে বলে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তো আমি যদি আরেকটা দিই, আরেকটা জিনিস চিন্তা করেন, এখানে মনে করেন যে অন্য একটা কালার ইউজ করি। হ্যাঁ, মনে করেন যে
এইটুকু উচ্চতা আমাকে নির্ণয় করতে দিল। এখন এই যে এইটুকু উচ্চতা নির্ণয় করতে দিল, এইটুকু হচ্ছে এইচ আর এইটুকু হচ্ছে এক্স পরিমাণ। তাহলে কী হবে একটু লিখে ফেলেন তো। মানে ওই যে র্যান্ডম উচ্চতা, এখন র্যান্ডম উচ্চতা হচ্ছে এইচ, ঠিক আছে? এখন র্যান্ডম উচ্চতাকে এইচ, এইচ যদি র্যান্ডম উচ্চতা হয় তাহলে সূত্র কী হবে লিখে ফেলেন। একটু চেক করি সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, তাহলে দেখেন আশা করি লিখছেন। আমি বলি র্যান্ডম উচ্চতা এইচ না, তাহলে বি এর জায়গায় বসবে এইচ, তারপর এর জায়গায় বসবে এক্স, তারপর হচ্ছে ট্যান আলফার জায়গায় 1 মাইনাস এক্স ডিভাইড বাই আর। ঠিক আছে, এটা হচ্ছে র্যান্ডম উচ্চতার একটা সূত্র। নর্মাল উচ্চতা কী ছিল? এই যে এইচ ম্যাক্সটা কী ছিল? এইচ ম্যাক্স আমরা কী করছি? এইচ ম্যাক্স সমান সমান আমরা করছি না এরকম? এটাকে কী দেখলাম? এইচ ম্যাক্সের সূত্র দেখলাম না সব কিছু? এইচ ম্যাক্স সমান সমান আমরা কী করছি? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g, এটাতে আমরা পড়ছি। আর এখন হচ্ছে আমরা এইগুলো দেখলাম, এই যে নিচের এইগুলো দেখলাম আর কি, এই যে এইগুলো দেখলাম। তো এগুলোও সূত্র, ঠিক আছে? মানে দুইটা একই সূত্র আর কি, একটা যে কোনো একটা মনে রাখেন। তো বইতে এটা লেখা আছে, এই যে এইটা হচ্ছে সূত্র আকারে লেখা আছে, আর এটা আমি আপনাদেরকে এমনি দেখাইলাম। তো দুইটা একই কথা, ওটা কোনো ব্যাপার না। সবসময় যে এইচ দিয়ে লিখতে হবে এমন কোনো কথা নাই তো, তাই না? ওকে, তো আশা করি বসে গেছে। আমরা এখন এই রিলেটেড কোনো ম্যাথ খুঁজি একটু, ঠিক আছে? আচ্ছা, তো আমার সাথে একটা প্রশ্ন লেখেন। এটা আসছে ঢাকা বোর্ড 2023-এ। হ্যাঁ, ঢাকা বোর্ড 2023-এর একটা প্রশ্ন। তো পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে। হ্যাঁ, আমরা অনেক ঘাবড়ে যাই অনেকে আর কি, ঠিক আছে? ঘাবড়ানোটা স্বাভাবিক, কিন্তু প্রশ্নটা কেমন আমি একটু লিখি। রাশির একটা চিত্র কপি করে রাখতে হবে এখন, বুঝছি। আমি প্রশ্নটা একটু লিখি। হ্যাঁ, মনে করেন যে এরকম আছে আর কি, যে এখানে এরকম আছে, এরপর আবার যে একটা ফুটবল আছে, এখন একটা লাথি মারতেছে। আচ্ছা, তো এই হচ্ছে উদ্দীপক, ঠিক আছে? তো উদ্দীপকে একটা জিনিস খেয়াল করেন, এখানে এ আর বি দেখে মানে আমার আঁকাটাতে একটু ভুল হয়েছে। মানে ভুল হয়েছে বলতে আমি বলি, এটা প্রশ্ন যখন আসছিল তখন দেখে মনে হচ্ছিল যে এটা সর্বোচ্চ উচ্চতা দেওয়া আছে, অর্থাৎ সিডি সমান সর্বোচ্চ উচ্চতা মনে হইতো। কিন্তু একটু খেয়াল করলে দেখবেন যে একদিকের দূরত্ব হচ্ছে এ পরিমাণ, আর অন্যদিকের দূরত্ব হচ্ছে বি পরিমাণ। যখন এটা দেখবেন তখন আপনাকে বোঝা লাগবে যে এখানে দুইটা আলাদা, অর্থাৎ সিডি বিন্দু এটা সর্বোচ্চ উচ্চতা না, এটা র্যান্ডম পয়েন্টের উচ্চতা, ঠিক আছে? আচ্ছা, ম্যাথ করলে বুঝবো আমরা। এখানে আরেকটা কিছু আছে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। আর প্রশ্নটা হচ্ছে এ বিন্দু হতে প্রক্ষিপ্ত বস্তুটির সি বিন্দুতে, প্রশ্নটা আমি লিখি এই পাশে, প্রশ্নটা সাদা কালার দিয়ে লিখবো, এই দেখি। এই বিন্দু হতে প্রক্ষিপ্ত বস্তুটির, এই বিন্দু হতে প্রক্ষিপ্ত বস্তুটির সি বিন্দুতে বেগের দিক, সি বিন্দুতে বেগের দিক অনুভূমিক সমান্তরাল হলে প্রমাণ করো যে আনুভূমিকের সমান্তরাল হলে প্রমাণ করো। কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করতে বলছে যে দেওয়ালের উচ্চতা মানে সিডি সমান সমান এবি ডিভাইড বাই এ প্লাস বি।
দেওয়ালের উচ্চতা আমি দেওয়ালের উচ্চতা লিখলাম না, আমি সোজাসুজি সিডি সমান সমান এ বি ডিভাইড বাই এ প্লাস বিটা লিখলাম, এ বি ডিভাইড বাই এ প্লাস বি। ঠিক আছে, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো আর কিছু না, এটা জাস্ট বুঝুং বুঝুং বলছে। তো সরাসরি আমাদেরকে সিডি সমান সমান এ বি ডিভাইড বাই এ প্লাস বি এটা প্রমাণ করে দিলেই হচ্ছে হইলো। ঠিক আছে, আচ্ছা, তো চিন্তা নেই, করে ফেলবো। ঠিক আছে, আর কেমনে করবো এটা হচ্ছে কথা। ঠিক আছে, তো চলেন সিডি সমান সমান আমরা দেখি কী কী হয় না হয় খেয়াল করি। আমরা উত্তরটা আছে এইদিকে লিখি। ঠিক আছে, উত্তরটা এবার সাদা কালার দিয়ে লিখব। এখানে একটা জিনিস খেয়াল করেন তো, পাল্লা কত? পাল্লা আর সমান সমান কত? আর সমান সমান এ প্লাস বি না? কারণ এই যে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত এ আর বি আছে, তাহলে দুইটা যোগফলই হচ্ছে আমাদের পাল্লা, এ প্লাস বি আমি বের করে রাখলাম, সমস্যা নেই। এবার একটা জিনিস চিন্তা করেন তো, এই চিত্রটা যদি আমি এভাবে আঁকতাম, কথার কথা, মনে করেন যে এই চিত্রটা আমি আঁকছি, উঠছে নামছে, ভালো কথা। আমি বললাম যে এটা মনে করেন যে আপনার সিডি দূরত্ব, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এইটুকু হচ্ছে এ পরিমাণ, এই হচ্ছে ইউ, এই হচ্ছে আলফা। এবার এটা মনে করেন যে সিডি সমান সমান কথার কথা এইচ ধরে নেন। হ্যাঁ, তাহলে আমরা একটু আগে সূত্রটা দেখলাম না, একটু আগে যে র্যান্ডম হাইটের যে সূত্রটা দেখলাম, এই যে এখানে র্যান্ডম হাইটের যে সূত্রটা আছে, এই সূত্রের সাথে যদি আমি মিলাই তাহলে কী হবে দেখেন তো। এই সূত্রের সাথে যদি আমি মিলাই তাহলে আমি এখানে এরকম লিখতে পারবো না, এইচ মানে র্যান্ডম হাইট সমান সমান এই যে দূরত্ব এ, তারপরে ট্যান আলফা 1 মাইনাস ওই যে দূরত্ব এ ডিভাইড বাই আর, এরকম লেখা যায় না? একটু চিন্তা করেন তো, এরকম কিন্তু অনায়াসে লেখা যায়, তাই না? আচ্ছা, তো হইলো। তো এটা যদি লিখতে পারি, আমি চিত্রটা মুছি, চিত্রটার আমার দরকার নেই, শুধু এখানে আমি একটা এইচ লিখে দিই উদ্দীপকের জায়গায়, তাই লিখে দিও। আর এবার চিত্রটা মুছে, চিত্রটা আমার দরকার নেই। ঠিক আছে, চিত্রটা মুছে দিলাম। তাহলে এতটুকু তো আশা করি বোঝা গেল। এই যে লাইনটা, এটা তো আমি নিজে লিখছি, এটা তো বোঝা গেল আশা করি, তাই না? এটা আমার কাছে উপরে উঠাইলাম, এখান দিয়ে ম্যাথটা করবো আর কি। আচ্ছা, তাহলে এবার দেখেন আমি মান বসাই, এর মান কত? এর কোনো মান নাই, এর জায়গায় এ আছে, তাহলে এ ট্যান আলফা মান কত? ট্যান আলফা মানে হচ্ছে 10 ডিগ্রি। এবারে 1 মাইনাস এ মানে এ, আর মানে হচ্ছে এ প্লাস বি, তাই না? তাহলে হইল। এবার দেখেন এ 10 ডিগ্রি মানে হচ্ছে 1, আর ভেতরে আছে 1 মাইনাস এ ডিভাইড বাই এ প্লাস বি, তাই তো? এর ভিতরে যদি আমি লসাগু নেই তাহলে কী থাই? তাহলে ভাই হচ্ছে এরকম এ প্লাস বি, আর উপরে হয় এ প্লাস বি মাইনাস এ, তাই না? তাহলে উপরে আর অবশিষ্ট কী থাকে? উপরে থাকে মানে ভিতরে এ আর এ কাটাকাটি না, তাহলে উপরে থাকে হচ্ছে বি, আর নিচে থেকে হচ্ছে এ প্লাস বি। আলটিমেটলি পাই আমি হচ্ছে এ বি ডিভাইড বাই এ প্লাস বি। তাহলে দেখেন এটাই এইচ মানে ছিল সিডি, তাই না? এখানে আমাদের অঙ্ক শেষ, দেখেন প্রমাণ করে ফেলছি, সিডি সমান সমান এ বি ডিভাইড বাই এ প্লাস বি। একদম সহজ একটা ম্যাথ ছিল। ঠিক আছে, তো দেখেন ঢাকা বোর্ড 2023 একদম সহজ একটা ম্যাথ, খেয়াল করছেন? আচ্ছা, তো পরীক্ষার প্রশ্ন কখনো কঠিন হয় না, পরীক্ষার প্রশ্ন সবসময় সহজ হয়। আর একটা জিনিস, অনেকে বলতে পারেন যে ঢাকা বোর্ডের প্রশ্ন তাই সহজ, কুমিল্লা বোর্ডের প্রশ্ন কঠিন হয়, চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন কঠিন হয়। তো মজার ব্যাপার হচ্ছে যে বোর্ডে পরীক্ষা দিবে তার কাছে সেটাই কঠিন মনে হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, আপনি যদি ঢাকা বোর্ডের স্টুডেন্ট হন, আপনার কাছে ঢাকা বোর্ডটা কঠিন, আপনি কুমিল্লা বোর্ডের স্টুডেন্ট হলে কুমিল্লাটা কঠিন। ঠিক আছে, এরকম আর কি, বুঝতে পারেন না? নিজের প্রশ্ন নিজে বুঝেছেন, এরকম আর কি ব্যাপার। আচ্ছা হইলো, তো এই ম্যাথটা আশা করি আমরা বুঝলাম। আচ্ছা, এবার আরেকটা ম্যাথ খুঁজি। দেখি, প্রশ্ন লেখেন আমার সাথে। তো আপনার ওই চিত্রটা আবার কপি করা লাগবে। ওকে, এটা কই আসছে আমি লিখে দিচ্ছি, দাঁড়ান 1 মিনিট। এনে মনে করেন আছে বস্তুটাকে ইউবাদের নিক্ষেপ করা হয়েছে 30 ডিগ্রিতে, উপরে উঠলো নামলো, সেটা এইচ, হ্যাঁ যেটা এ সেটা ইউবাদের আর কি, সেটা হচ্ছে 30 ডিগ্রি। আর এখানে একটা সর্বোচ্চ উচ্চতা দেওয়া আছে, আমার চিত্রটা আঁকা ভুল হয়েছে। হ্যাঁ, এইচ সমান সমান 16 মিটার দেওয়া আছে। বলছে পাল্লা কত, মানে পাল্লা বের করতে বলছে, এই প্রশ্নটাই হচ্ছে এটা, পাল্লা কত, পাল্লা কত এটা বের করতে বলছে। প্রশ্নটা আসছে কই জানি, দাঁড়ান 1 মিনিট দেখবেন। এটা আসছে ময়মনসিংহ বোর্ড না যশোর বোর্ড, কি জানি, ময়মনসিংহ বোর্ড মনে হয়, স্পষ্ট বোঝা যাচ্ছে না তো। হ্যাঁ, ময়মনসিংহ বোর্ড। আচ্ছা, তাহলে এখানে আমি লিখি ময়মনসিংহ বোর্ড না, মাই মেন সিং, আমার মানুষ গান গাই, তাই তো?
তো হইলো, এটা করতে বলছে, চল করি, পাশে করি। দেখেন তো আমাদেরকে কি বের করতে বলছে, আমাদেরকে বের করতে বলছে পাল্লা। তো পাল্লা আমরা সূত্র কোনটা জানি? পাল্লা সূত্র তো আমরা একটাই পড়ছি। পাল্লা সূত্র কি? আর সমান সমান ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইড বাই জি। দেখেন আর সমান সমান ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইড বাই জি। তো দেখেন এই সূত্রে বসানোর জন্য আমার কাছে ইউ এর মান নাই, কিন্তু আলফার মানটা আছে, অর্থাৎ আমার কাছে এই মানটা আছে, এই মানটা নাই। তাহলে এই মানটা অর্থাৎ ইউ এর মানটা খুঁজে বের করতে পারলে আমাদের কাজ হয়ে যাবে। তো দেখেন আরেকটা জিনিস আমাদেরকে এখানে দেওয়া আছে প্রশ্নে, এইচ এর মান দেওয়া আছে 16। আবার এইচ এর একটা সূত্র কিন্তু আপনি জানেন, এইচ সমান সমান কি? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g। তাহলে ওইটাও এইচ এটাও এইচ, তাহলে আপনি সমান সমান এটা সমান সমান 16 লিখে দিতেই পারেন আরামসে চোখ বন্ধ করে। তারপরে এখান থেকে তাহলে কি দাঁড়াই? আলফার মান তো 30 ডিগ্রি, তাহলে ইউ স্কোয়ার সাইন 30 ডিগ্রির হোল স্কোয়ার সমান সমান 16 গুণ 2 গুণ 9.8। তারপরে ইউ স্কোয়ার সমান সাইন 30 ডিগ্রি মানে কত? হাফ। হাফ মানে কত? 1/, হাফের স্কোয়ার হয়েছে 1/4 - 0.25। তাহলে এখানে থাকবে কত? 16 গুণ 2 গুণ 9.8 1/4, তাই তো? তাহলে ইউ এর মানটা কত হয়? ইউ এর মানটা হয়, এটা রুট আর কি, এটা রুট করলে কত জানি হবে? আল্লাহ জানে, 1/4। এটাকে হচ্ছে রুট করলে যা আসে সেটা হচ্ছে ইউ এর মান। ওই ইউ এর মানটাকে এবারে এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে, এখানে বসিয়ে দিবেন, উত্তর চলে আসবে, ঠিক আছে? তাহলে আর এর মানটা আমি দেখাইলাম না কষ্ট করে, উত্তরটা আমি বলে দিচ্ছি কত হবে, আপনারা একটু চেক করে নেন 1 মিনিট। উত্তর হচ্ছে উত্তর হচ্ছে 110.87 মিটার প্রায়, ঠিক আছে? আচ্ছা, 110.87 মিটার হইল। তো এরপর আমরা একটা ম্যাথ করব, একটা মানে ওই ম্যাথটাই হচ্ছে বলতে গেলে যে এখানে এই চ্যাপ্টারের মোটামুটি বড় একটা ম্যাথ, অর্থাৎ এই পার্টগুলোর ভিতরে একটা বড় একটা পার্ট, ঠিক আছে? আমি ওই ম্যাথটা একটু দাঁড়ান একটু খুঁজে নিয়ে আসি। ওই ম্যাথটা লিখতে হবে, ওটা অনেক বড়, তো অনেক মানে ম্যাথ প্রশ্নটা বড় আর কি, উত্তর সহজ, উত্তরও যে মানে যাই হোক আমি খুঁজে নিয়ে আসি কই আছে। আচ্ছা, তো এখানে যে প্রশ্নটা লেখা আছে আসছে যশোর বোর্ড 2023-এ, যশোর 23। তো প্রশ্নটা একটু বড়, হ্যাঁ, আর প্রশ্নটা এখনো কমপ্লিট হয়নি, আমি কমপ্লিট করে দিচ্ছি, ওয়েট এ মিনিট। এখানে আছে আনুষঙ্গিক পাল্লা সমান পি স্কোয়ার, সরি, পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে পি প্লাস কিউ, পি প্লাস কিউ, ঠিক আছে? তো এইটা প্রমাণ করতে বলছে আলটিমেটলি। তো প্রশ্নটা মানে পড়লে একটু ভয়ই লাগবে, হ্যাঁ, মানে প্রশ্নটা মানে কোনো এলোপাথারি একটা প্রশ্ন, ঠিক আছে? তো যে কারণে আগে আমরা একটু চিত্র রাখবো, চিত্র রেখে আমরা আগে বুঝিয়ে নেবো যে অ্যাকচুয়ালি কী বুঝাইছে, ঠিক আছে? তো প্রশ্নটা দেখে এতটুকু আসলে বুঝে গেছে যে প্রক্ষিপ্ত যে কথাটা লিখছে না। আরেকটা জিনিস, আমি একটা কথা বলি, এই যে ফিজিক্সের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন যে বলে যে প্রাচীন অঙ্ক, প্রাচীন অঙ্ক, অর্থাৎ এই শব্দটা অনেক উচ্চারণ করা হয়, পরাফলাকা যন্তস্য, এই শব্দটা অনেক বেশি উচ্চারণ করা হয়। এখন অনেকে আমরা জানি না যে প্রাস বলতে আসলে কী বোঝায়। প্রাস বলতে আসলে আর কিছুই না, আমরা এই যে এখানে যে ফুটবলটা ইউজ করছি না, দেখেন তো মনে করেন যে আগের বারে এই যে ফুটবলটা না, এই ফুটবলটার নামই হচ্ছে ব্রাশ, অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর নামই হয় ব্রাশ, ঠিক আছে? অর্থাৎ যেটা নিক্ষিপ্ত বস্তু সেটাই ব্রাশ, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু চিত্র আঁকা লাগবে, একটু চিত্র আঁকি, হ্যাঁ, বড় করে আঁকা লাগবে একটু, হ্যাঁ। আচ্ছা, আমি এটা মুছে দিই, এটা তো দরকার না। আচ্ছা, মনে করেন এই হচ্ছে একটু বড় করে আঁকতেছি, রিজন আছে। তো মনে করেন এখানে একটা ফুটবলটা নিয়ে আমি লাথি মারলাম। তো এখানে দেখেন এই পুরো প্রশ্নটা আপনি কোথাও বেগ বা কিছু পাবেন না, ঠিক আছে? আমরা যেটা করবো, প্রশ্নটা পড়বো আর চিত্র রাখবো। তার আগে আমি প্রাসটা এঁকে নিই, মানে ওর গতিপথটি এঁকে নিই আর কি, প্রাসের গতিপথ, হ্যাঁ, গতিপথটা এঁকে নিই। তারপর হচ্ছে আমি দেখাচ্ছি যে দেখেন এই যে মনে করেন যে উঠতেছে, এরকম একটা, ঠিক আছে? আচ্ছা, ওকে, বেস্ট, মানে এতটুকু আর কি, হ্যাঁ, মানে পুরো রাস্তাটা আর নেই যতটুকু নিচ্ছে আর কি, কোনো ব্যাপার না, আপনি নিয়ে নিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, হইল। তো এখন প্রশ্নটা আমি একটু পড়ি, দেখেন কি বলছে। প্রথমে বলছে কোনো বিন্দু ও বিন্দু হতে প্রক্ষিপ্ত করা হয়েছে, অর্থাৎ এই বিন্দুটার নাম হচ্ছে ও বিন্দু, ঠিক আছে? এই বিন্দুটা হচ্ছে ও বিন্দু, ভালো কথা।
অবিন্দু যে প্রক্ষিপ্ত দুটি দেয়াল অতিক্রম করে, অর্থাৎ মনে করেন যে দুইটা দেয়াল আছে আলাদা আলাদা, এটা মাথায় রাখা লাগবে, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে দুইটা আলাদা আলাদা দেয়াল আছে। আমি দেয়াল দুইটা আঁকি, হ্যাঁ, দেয়াল দুটা আমি এখানে একটা আঁকি। মনে করেন যে একটা দেয়াল আছে এখানে, এরকম জায়গায় একটা দেওয়াল আছে, আর মনে করেন যে এরকম জায়গায় একটা দেওয়াল আছে, মানে একটা জায়গায় থাকলে নিশ্চয় কোনো ব্যাপার না, ঠিক আছে, দুইটা দেওয়াল আছে আলাদা আলাদা, ভালো কথা। এবার যেটা বললো, ও বিন্দু হচ্ছে তাদের একটির অনুভূমিক দূরত্ব কিউ। মনে করেন যে এটা যদি প্রথম দেওয়াল হয়, এটা মনে করেন যে প্রথম দেওয়াল, ঠিক আছে, এটা 1 নম্বর দেওয়াল, এটা 2 নম্বর দেওয়াল, তাহলে আমি এটা পাশে 1 নম্বর লিখি, এটা মনে করেন যে 1 নম্বর দেওয়াল, আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর দেওয়াল। তো এই প্রথম দেওয়ালটা অনুভূমিক দূরত্ব হচ্ছে কিউ, অর্থাৎ এখান থেকে এই যে প্রথম দেওয়ালটার অনুভূমিক দূরত্ব, এই দূরত্বটুকু হচ্ছে কিউ পরিমাণ দূরত্ব, আর খাড়া দূরত্ব হচ্ছে পি পরিমাণ, অর্থাৎ খাড়া দূরত্ব মানে এই যে উচ্চতাটা, এটা হচ্ছে পি পরিমাণ, ঠিক আছে। আর দ্বিতীয়টার জন্য অপরটির অনুভূমিক দূরত্ব হচ্ছে পি পরিমাণ, অর্থাৎ এইটুক দূরত্ব হচ্ছে পি পরিমাণ, আর দ্বিতীয়টার খাড়া দূরত্ব হচ্ছে কিউ পরিমাণ। দেখেন প্রশ্ন পড়ে আমি এগুলো পাইলাম, আমি এরপর আমি একটু মুছে দিই, যে এইটুকু আমি মুছে দিই, ঠিক আছে, যে 1 আর 2টা আমার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, এতটুকু আশা করি ক্লিয়ার। প্রশ্ন পরে দেখেন যে কোনো বিন্দু, খেয়াল করেন, কোনো বিন্দু অ হতে প্রক্ষিপ্ত যদি একটি বল দুইটা দেয়াল দিয়ে যায়, একটা দেয়ালের উচ্চতা হচ্ছে পি আর অনুভূমিক দূরত্ব হচ্ছে কিউ। হ্যাঁ, দেখেন অনুভূমিক দূরত্ব মানে ডানে বামে যে দূরত্ব সেটা, আর খাড়া দূরত্ব মানে উচ্চতাটা, এটা তো বোঝা আশা করি বুঝছেন। তো এখান থেকে আমাদেরকে পাল্লা আর এর মান নির্ণয় করতে বলছে, এই যে এটা কি আর না, আর সমান সমান এটা আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে, আর আমাদের আলটিমেটলি আর এর মানটা বের করতে বলছে, ঠিক আছে, এটা তো আমাদের আর এর মান। বুঝে গেল, প্রশ্নটা আশা করি বুঝে গেছে। প্রশ্ন বলেছিল উত্তর সহজ। তো দেখেন তো এখানে আলটিমেটলি দুইটা চিত্র আছে না একসাথে, দুইটা চিত্র আছে না এখানে এইখানে অ্যাকচুয়ালি দুইটা চিত্র আছে, এবং কোন দুইটা চিত্র একটু মজার জিনিস একটু খেয়াল করেন, আমি চিত্রটাকে একটু উঠাই দিই। দেখেন এখানে দুইটা চিত্র আছে, তো বুঝলাম কোন দুইটা চিত্র আছে। দেখেন আমি আপনাদেরকে কনসেপ্ট বোঝানোর সময় যে কোন কি লিখছিলাম, এই যে আমি এটা লিখছিলাম না, একটা বি দিয়ে লিখছিলাম, একটা এইচ দিয়ে লিখছিলাম, খেয়াল করেন, একটা লিখছি আমি বি দিয়ে, একটা লিখছি এইচ দিয়ে, তাই না? তো এখানেও ঠিক তাই হয়েছে। তাহলে আমরা এটা যদি বুঝে থাকেন, এই পেজটা যদি বুঝে থাকেন, শেষে এই পেজটা যদি বুঝে থাকেন, তাহলে এখন যেটা আছে সেটা আপনারা আরামসে বুঝবেন। এই পেজটা যদি বুঝেন তাইলে এখন আমি যেটা দেখাইলাম এটা বুঝবেন, ঠিক আছে। তো দেখেন আমি দুইটা সমীকরণ লিখতে পারি, তাহলে আমাদের নতুন আগে এই পেজটাতে যাই, তাহলে ফেরত যাই, কই গেল, এই যে এখানে, ঠিক আছে। এখানে আপনি তাহলে দুইটা সমীকরণ লিখতে পারবো। আমরা প্রথমটার জন্য একটা সমীকরণ লিখবো, দ্বিতীয়টার জন্য একটা সমীকরণ লিখবো, ঠিক আছে। তাহলে আমি কাজ করি, আমি একটা এখানে 1 2 লিখে রাখি, এটা মনে করেন যে আমাদের প্রথমটা, আর এটা আমাদের 2 নম্বরটা। তাহলে 1 নম্বরটার জন্য সমীকরণ কী হবে দেখেন তো, 1 নম্বরটার জন্য উচ্চতা কত, 1 নম্বরটার জন্য উচ্চতা হচ্ছে পি পরিমাণ উচ্চতা, দূরত্ব কত, কিউ পরিমাণ দূরত্ব, তারপর ট্যান আলফা, আর সেখানে আমি লিখি না এগুলো, এটা হচ্ছে আলফা পরিমাণ, ঠিক আছে, ট্যান আলফা, তারপরে 1 মাইনাস কিউ ডিভাইডেড বাই আর, এরকম না 1 নম্বরটার জন্য। আর 2 নম্বরটার জন্য যদি লিখি, 2 নম্বরটার উচ্চতা কত, কিউ পরিমাণ উচ্চতা 2 নম্বরে, তারপর হচ্ছে পি পরিমাণ দূরত্ব উইথ ট্যান আলফা 1 মাইনাস পি ডিভাইডেড বাই আর। তো আপনি দুইটা সমীকরণ পাইলেন, ভালো কথা। দেখেন আপনি পুরো প্রশ্ন পড়ে এই দুইটা সমীকরণের বাইরে আর কিচ্ছু খুঁজে পাবেন না। এটা যদি 1 নম্বর সমীকরণ দিই, আর তাই এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, এই দুইটা সমীকরণ আছে পুরো প্রশ্নে। হ্যাঁ, এই দুইটা সমীকরণ ইউজ করে আপনাকে, এই দুইটা সমীকরণ ব্যবহার করে আপনাকে এই যে আর এর মান এটা বের করতে হবে, বুঝে গেল? আচ্ছা, তো দেখেন এই দুইটা সমীকরণের দিকে আপনি একটু তাকান, দুইটা সমীকরণে দেখেন আপনারা উত্তরের দিকে দেখেন তো, উত্তরে কী আছে, উত্তরে আছে আর সমান সমান এটা, তার মানে আপনাকে আর আনতে হবে। দেখেন এখানেও আর আছে, এখানেও আর আছে, তারপর পি স্কোয়ার পি কিউ, মানে পি আর কিউ আছে, তাহলে দেখেন এখানে পি আছে, কিউ আছে, কিউ আছে, কিউ আছে, পি আছে, পি আছে, কিন্তু পুরো প্রশ্নে কোথাও কি, মানে অর্থাৎ উত্তরের দিকে খেয়াল করেন, উত্তরের কোথাও কিন্তু ট্যান আলফা নাই, অর্থাৎ এই জিনিসটা কিন্তু কোথাও নাই, খেয়াল করছেন, ট্যান আলফা কিন্তু কোথাও নাই, তার মানে আমাদেরকে সামহাও ট্যান আলফারে বাদ দেওয়া লাগবে। এটুকু কি ক্লিয়ার? এটুকু কনসেপ্ট কি ক্লিয়ার? উত্তরের দিকে তাকান, উত্তরে আমাদেরকে কী প্রমাণ করতে বলছে দেখেন তো, আমাদেরকে এখানে কী প্রমাণ করতে বলছে, আমাদেরকে আর সমান সমান এই জিনিসটা নিয়ে আসতে বলছে না, আর সমান সমান পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইড বাই পি প্লাস কিউ, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো এখানে উত্তরের দিকে তাকান, এখানে কিন্তু কোথাও লেখা নাই ট্যান আলফা সম্বলিত কোনো কিছু, কোনো টার্ম আছে, অর্থাৎ আলফা সম্বলিত কিন্তু কোনো টার্ম নাই এখানে, তাই না? এখানে দেখেন এখানে কিন্তু আলফা সম্বলিত কোনো টার্ম নাই, তাই তো?
তার মানে আমাদের সাম আগে ট্যান আলফাটারে বাদ দেওয়া লাগবে, এই যে ট্যান আলফারে আগে বাদ দেওয়া লাগবে, এই যে ট্যান আলফা উপরে ট্যান আলফা নিচে ট্যান আলফা আগে বাদ দেওয়া লাগবে। তো বাদ দিব কীভাবে? আমরা 1 নম্বর সমীকরণকে 2 নম্বর দিয়ে ভাগ করলে ট্যান আলফা বাদ যাবে, বুঝে গেছে? তো চলেন করি, 1/2 করি, ঠিক আছে? আমি এখানে লিখি 1/2, সরি 1 নম্বর সমীকরণ ভাগ 2 নম্বর সমীকরণ, মানে একটা সমীকরণকে বামেরগুলোর বামে ভাগ হয়, ডানেরগুলোর ডানে ভাগ হয়, তাই না? এদিকে থাকে পি ভাগ কিউ, আর এখানে থাকে হচ্ছে সরি বড় একটা নাম লাগবে, থাকে হচ্ছে কিউ ট্যান আলফা 1 মাইনাস 2 ডিভাইড বাই আর, আর নিচে থাকে হচ্ছে পি ট্যান আলফা 1 মাইনাস পি বাই আর। দেখেন স্মুথলি এখন ট্যান আলফা কাটাকাটি যাবে না, এই দেখেন এখান থেকে ট্যান আলফা কাটাকাটি, এখান থেকে ট্যান আলফা কাটাকাটি, তাই তো? তাহলে তো আমাদের ওই যে মানে এরপরে ম্যাথটা সহজ, এরপর আর কোনো ঝামেলা নাই। দেখেন এরপরে আর কোথাও কোনো ঝামেলা হবে না, দুরম দারাম করে মিলে যাওয়া যাবে। এরপর এখানে আছে কিউ 1 মাইনাস কিউ ডিভাইড বাই আর, আর নিচে আছে পি 1 মাইনাস পি ডিভাইডেড বাই আর, বুঝে গেল? এরপর হচ্ছে নর্মাল যে কী বলে সমীকরণ সমাধান টাইপসের অঙ্ক করছি না, ওই রকম আর কি। তো যারা পারেন তারা করে ফেলেন, আর না হলে আমার সাথে সাথে করতে থাকেন, সমস্যা নেই, ঠিক আছে? আমি করে দিচ্ছি। তো এখানে তাহলে কী হবে এতটুকু? আচ্ছা, এতক্ষণ যা করছি সেটা তো আসলে বুঝতে পারছেন, তাই না? তাহলে আমি এখান থেকে কাজ করি, উপরে তাহলে কী থেকে, উপরে থেকে হচ্ছে কিউ থাকে, আর যদি আমি লসাগু নেই ভিতরে তাহলে থাকে হচ্ছে ভিতরে যদি আমি লসাগু নেই তাহলে কি থাকে হচ্ছে আর বিয়োগ কিউ, আর নিচে থাকবে হচ্ছে পি ইন্টু আর বিয়োগ পি ডিভাইড বাই আর। দেখেন একটা মজার জিনিস, এই যে এই আর এই আর কিন্তু কাটাকাটি, তাই না? এটা কিন্তু আসলে বুঝেন আপনারা। তাহলে এখান থেকে কী লেখা যায়? এখান থেকে এরকম লেখা যায় না, উপরে থাকে হচ্ছে কিউ ইন্টু আর মাইনাস কিউ, আর নিচে থেকে পি ইন্টু আর মাইনাস পি, তাই না? তাহলে পরের লাইনে কী লেখা যায়? পি বাই কিউ সমান সমান কিউ নিয়ে উপরে আছে পি, নিচে আছে কিউ সমান সমান কী লেখা যায়? কিউ আর বিয়োগ কিউ স্কোয়ার, আর নিচে হচ্ছে পি আর বিয়োগ পি স্কোয়ার, ঠিক আছে? এতটুকু হইল। এবার আমি কাজ করতে পারবো, আমি এখন কোনাকোনি গুণ করতে পারি, তাই না? কোনাকোনি গুণ করলে কী হবে? আমি আচ্ছা কোনাকোনি গুণটা দেখাই, হ্যাঁ, অনেকের জন্য সুবিধা হবে। পি আর বিয়োগ পি স্কোয়ার ইকুয়াল টু কিউ কমন নিলে, সরি কমন না, এতটুকু সবাই বসে গেছে, হ্যাঁ। এরপর কি হচ্ছে, মনে করেন যে পি, সরি তাহলে পি স্কোয়ার আর বিয়োগ কিউ, কি এমন ছিল না আজকে, পি স্কোয়ার আর বিয়োগ পি কিউব সমান কিউ স্কোয়ার আর বিয়োগ কিউ কিউব। এবার আমি এক কাজ করবো, আমি হচ্ছে সবাইকে আগে এক পাশে আনি, তাহলে দেখেন সবাইকে আগে এক পাশে আনি, বিয়োগ কিউ স্কোয়ার আর ইকুয়াল 0। এরপর আমি এক কাজ করবো, দেখেন আমাদের আর এর মানটা নির্ণয় করতে বলছে না, তো ছোটোবেলা থেকে আমরা এটা পড়ে আসতেছি যে যার মান আমাদেরকে নির্ণয় করতে ভালো হয় তাকে নাকি বাম দিকে। তাহলে এখানে আমরা তাই করি, সহজ চলেন, পি স্কোয়ার আর বিয়োগ কিউ স্কোয়ার আরকে বাম পাশে রাখলাম, বাকি সবাইকে অন্য পাশে পাঠাইলাম, তাহলে কী হবে? পি কিউব বিয়োগ কিউ কিউব হবে, তাই না? অ্যান্ড দেন তারপর হচ্ছে আমি যদি এখান থেকে আর কমন নিই তাহলে হবে হচ্ছে পি স্কোয়ার বিয়োগ কিউ স্কোয়ার ইকুয়াল টু পি কিউব বিয়োগ কিউ কিউব, ঠিক আছে না এতটুকু? আচ্ছা, এরপরে আচ্ছা একটা ম্যাথের জন্য অন্য পাশে না গিয়ে এখানে এই যে আমরা করে ফেলি, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। এখান থেকে এই লাইনগুলোরে এই পাশে পাঠাই দিই, তবু আমি পাঠাই দিই, ঠিক আছে? আচ্ছা এখানে পাঠাই দিলাম, তাহলে আমাদের সুবিধা হইল যেটা ঠিক আছে। আচ্ছা, তো আমি এখান থেকে ওইখানে চলে গেছি, কিন্তু আমি দাঁড়ান আমি দেখাই দিই, না একসাথে রাখলে যেটা সুবিধা হবে, দেখতে ভিজুয়ালাইজ করতে অসুবিধা হবে যে না এখান থেকে এখানে গেছে, এই যে এখান থেকে এখানে আসছি, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখেন এরপরে হচ্ছে কি আর ছিল, আর সমান সমান আমি ওইটাকে বাকি এটাকে অন্য পাশে পাঠিয়ে দিই, পি কিউব বিয়োগ কিউ কিউব আগে থেকে ছিল, আর হচ্ছে পি স্কোয়ার বিয়োগ কিউ স্কোয়ার আসলো, ঠিক আছে? এটা হচ্ছে কি, আচ্ছা ঠিক আছে এতটুকু? আচ্ছা এতটুকু আশা করি ঠিক আছে। এরপরে
এখন তাহলে কী হবে, এখানে আর দেখেন এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে না, এ স্কোয়ার, সরি আগে দেখেন, আগে নিচের সূত্রটা দেখেন, নিচের সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? আর উপরে যে সূত্র হবে এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা ছিল এ মাইনাস বি ইন্টু, দেখেন এই যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এখন যদি আমি কাটাকাটি দিতে যাই তাহলে কোনটা কোনটা কাটা যাচ্ছে দেখেন তো, এই যে এটার সাথে এটা কাটা, তাই না? তাহলে থাকে কি, বাকিটা তো সব থেকেই যাচ্ছে, এই যে উপরে থাকতেছে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর নিচে থাকতেছে পি প্লাস কিউ, আর এখানে হচ্ছে আর। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের কিন্তু উত্তর, আমাদের উত্তর কিন্তু এটাই বলছিল, এই দেখেন উত্তর কিন্তু আমাদেরকে এটাই নির্ণয় করতে বলছিল, এই যে এখানে খেয়াল করে, এই যে এটা আমাদেরকে উত্তর প্রমাণ করতে বলছিল, এবং এখানে আমরা আস্তে আস্তে ওইটা করে ফেলছি অলরেডি। ওকে, আমি এখানে অ্যান্সারটা লিখে দিই। ঠিক আছে, দেখেন ম্যাথটা কিন্তু সহজ, হ্যাঁ ম্যাথটা কিন্তু খুবই সহজ ছিল, মানে কঠিন না, একদম সিম্পল একটা সূত্র ছিল, সিম্পল একটা সূত্র, অর্থাৎ এখান থেকে জাস্ট এই যে আমার র্যান্ডম হাইটের যে উচ্চতা নির্ণয় করা শিখছিলাম ওটা জাস্ট বসিয়ে দিলেই শেষ। ঠিক আছে, আচ্ছা তো এরপর আমাদেরকে একটা ম্যাথের কথা মাথায় আসছে, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017-তে আসছে, সরি কুমিল্লা বোর্ড 2023-এ আসছিল, ওই ম্যাথটা আমরা এখন লিখবো। ঠিক আছে, এটা লিখি। কুমিল্লা বোর্ড 2023, ঠিক আছে। তো প্রশ্নটা আসলে কি, প্রশ্নটা তো মোটামুটি বড় ছিল আমার যদি মনে পড়ে, খুঁজি 1 মিনিট। আচ্ছা দেখেন এই হচ্ছে আমাদের প্রশ্নটা, যে একটি বস্তু একই বেগে অনুভূমিক তলের সাথে দুটি ভিন্ন কোণে প্রক্ষিপ্ত হয়ে দুটি ভিন্ন সময়ে একই অনুভূমিক পাল্য অতিক্রম করে। তো এটা প্রশ্ন না, প্রশ্নটা এটা জাস্ট উদ্দীপক। প্রশ্নটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, প্রশ্নটা হচ্ছে মিনিট, প্রশ্নটা হচ্ছে T1 × T2 = 2R / G। প্রশ্নটার আংটি এরকম, T1 T2 = 2R / G, এটা হচ্ছে প্রশ্ন। তো আমি একটু বড় করে নিলাম আর কি, হ্যাঁ আমি ছোটো করে দিচ্ছি প্রশ্নটা সুন্দর করে। তো এটা হচ্ছে প্রমাণ করতে বলছে, এই যে এটা T1 T2 = 2R / G, এটা প্রমাণ করতে বলছে আমাদেরকে। ওকে, তাহলে আমি প্রশ্নটা সুন্দর করে লিখি, প্রমাণ করো যে প্রমাণ করো যে এটা প্রমাণ করতে বলছে। তো প্রমাণ তো করবো, সমস্যা নেই, কিন্তু তার আগে প্রশ্নটা তো বোঝা লাগবে, তাই না? তো এখানে দেখেন কোনো কথাবার্তা মানে কোনো কিছু দেয়নি, জাস্ট এতটুকু। আমি প্রশ্নটা করি, একটু পড়ি, হ্যাঁ চিত্র আঁকতে হবে, এটা তো বুঝে গেছেন। মানে সবসময় চিত্র আঁকবো, তাহলে চিত্র আঁকলে দেখবো যে মানে অ্যাকচুয়ালি কী বোঝাতে চাইছে। ঠিক আছে, চিত্রটা আঁকে। দেখেন আমরা এতক্ষণ তো একটা বস্তু ছিল, একটা বস্তুটা লাথি মারতেছিলাম, এই যে মনে করেন যে বস্তুটা ছিল এটা লাথি মেরে আমি আবার এখানে নিয়ে আসবো ওটারে। তো আমরা মনে করি এতক্ষণ যেটা করতেছিলাম, আমরা এখান থেকে ওরা আদিবেগে মারবো, সমস্যা নাই, কোনো সমস্যা নেই, আমরা আদিবেগে মারবো, ও হচ্ছে আস্তে 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 এখানে আসবে, তাই তো? এই কোনটা কত, এই কোনটা যে কথার কথা আলফা। কিন্তু এমন কি কখনো হইতে পারে যে আমি বস্তুটাকে আদিবেগে রাখবো কিন্তু একটু উপরে এরকম করে মারবো, মানে মানে বেগটা সেম রাখবো, বেগ সেম রাখবো, কিন্তু কোনটা পাল্টাই দিব। দেখেন আগেরটা মারছিলাম আলফা কোণে, এখনকার একটা মারবো মনে করেন যে বিটা কোণে, মানে নতুন একটা কোণ আর কি, একটা 30 ডিগ্রি হলে একটা অন্য কিছু। তো এইটা যদি মারি, এটা তাহলে কই যাবে বলেন তো? এইটা ঘুরে ঘুরে ওইখানে উঠবে, উঠে তারপরে আবার মানে রাশের মতো করে এইখানে আবার নিচে একই জায়গায় আসবে। ঠিক আছে, তো এই একই জায়গায় আসবে। দেখেন এর মান কিন্তু সেম, দুইটার ক্ষেত্রে কি একই বেগে। দেখেন এখানে প্রশ্নটা খেয়াল করেন, একই বেগে বলে দিচ্ছে কিন্তু, ঠিক আছে? তার মানে বেগ কিন্তু আমি একই রাখতে হবে, অর্থাৎ দুইটার ক্ষেত্রেই আদি বেগ, কিন্তু দুটি ভিন্ন কোণে। দেখেন কোণ কিন্তু ভিন্ন, আর হচ্ছে সময় ভিন্ন। তাহলে এটাতে যদি T1 পরিমাণ সময় লাগে, তাহলে উপরটাতে অবশ্যই T2 পরিমাণ সময় লাগছিল, তাই না? তাহলে ভিন্ন সময়ে বলে দিল, দুটি ভিন্ন সময়, তাহলে একটা হচ্ছে T1 পরিমাণ সময় আর একটা হচ্ছে T2 পরিমাণ সময়, আর দুটি ভিন্ন কোণ মানে
একটা আলফা আর একটা বিটা। এখন কত হচ্ছে, কোনটার মান কত ওইটাও তো বলে নাই। দেখেন এইটা তখনই হবে একই পাল্লা যদি অতিক্রম করতে হয়, দেখেন এই দুইটার ক্ষেত্রে কিন্তু পাল্লার মানটা কিন্তু সেম, দুইটার ক্ষেত্রে কিন্তু আর এর মান কিন্তু সেম। তো এমনটা তখনই হবে, অর্থাৎ পাল্লাটা সেম থাকবে তখনই যদি একটা 30 ডিগ্রি হয় এবং অন্যটা 60 ডিগ্রি হয়, অর্থাৎ দুইটা কোণের যোগফল সবসময় 90 ডিগ্রি হওয়া লাগবে, মানে আলফা আর বিটার যোগফল সবসময় 90 ডিগ্রি হওয়া লাগবে। বুঝা গেল? অর্থাৎ আলফা আর বিটার যোগফল যদি সবসময় 90 ডিগ্রি হয় তাইলেই এটা পসিবল। অর্থাৎ কত, একটা যদি 31 ডিগ্রি হয় তাহলে একটাকে অবশ্যই 59 ডিগ্রি হওয়া লাগবে, একটা যদি 45 ডিগ্রি হয় তাহলে অন্যটাকেও 45 ডিগ্রি হওয়া লাগবে, একটা যদি 50 ডিগ্রি হয় তাহলে অন্যটা কত, একটা যদি 50 হয় তাহলে অন্যটা 40 হওয়া লাগবে। অর্থাৎ দুইটার যোগফল সবসময় 90 ডিগ্রি হওয়া লাগবে। এইটা হচ্ছে একটা বেসিক এই ম্যাথের, যে একই বেগে একই পাল্লা পরিমাণ দূরত্ব পাঠাইতে চাইলে আলফা আর বিটার যোগফল হওয়া লাগবে 90 ডিগ্রি। তো এটা এক প্রকার একটা সূত্র, এমসিকিউ টাইপসের সূত্র, মনে রাখতে পারেন। অর্থাৎ এটাকে তাহলে কীভাবে লেখা যায়, এটাকে তাহলে এখান থেকে কী লেখা যায়, আলফা প্লাস বিটা সমান সমান π/2, π/2 মানে তো 90 ডিগ্রি, তাই না? এখান থেকে আরেকটা জিনিস লেখা যায় না, বিটা সমান সমান π/2 মাইনাস আলফা, এটাও কিন্তু লেখা যায়। তার মানে একটা কোণ পাইলে আমি বিটা এক মিনিট আমি কাজ করি, আমি আলফার মাধ্যমে প্রকাশ করি, একটা আলফা আর একটা হচ্ছে বিটা, হোক সমস্যা নেই, চলবে। তাহলে দেখেন আমি কি পাইলাম, দুইটা আলাদা আলাদা কোণে প্রক্ষিপ্ত করছিলাম, একটা কোণ পাইছিলাম আমি আলফা, দেখেন একটার ক্ষেত্রে আমি কোণ পাইছিলাম আলফা আর একটা ক্ষেত্রে কোণ পাইছিলাম বিটা। তো আলফা তো আলফাই আছে, কিন্তু বিটাটারে আমি চেঞ্জ করছি না, বিটাটা চেঞ্জ করে আমি কি লিখছি, ওটাকে π/2 বিয়োগ আলফা লিখছি। তার মানে আমরা আলটিমেটলি দুইটা আলাদা আলাদা কোণ পাইলাম, একটা হচ্ছে আলফা পরিমাণ কোণ, একটা হচ্ছে α/2 π/2 মাইনাস আলফা পরিমাণ কোণ। এটা হচ্ছে আমাদের দুইটা কোণ। এতটা কাছে করে বুঝে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দুইটা কোণ। এবার আমাদেরকে কী বলছে, টাইম নিয়ে খেলতে বলছে। প্রশ্নটা দিয়ে খেয়াল করেন, দুইটা টাইমকে গুণ করতে বলছে, T1 আর T2। তো টাইমের ম্যাথ, অর্থাৎ এই T1 আর T2 কিন্তু ছোটো T1 T2 না, এই T1 T2 কিন্তু বড় T1 T2, ঠিক আছে? কারণ আমি একদম শুরুর দিকে যাই, একদম শুরুতে যে জিনিসটা পড়েছিলাম, একদম শুরুতে এখানে দেখেন আমি এখানে একটা জিনিস লিখছি না, দেখেন তো এখানে আমি একটা জিনিস লিখছি না, এখানে T1 T2 লিখছি না, এই যে T1 এই যে T2, এই T1 T2 কিন্তু শুধু এই T1 মানে কি, এই T1 মানে হচ্ছে উঠতে সময় আর এই T2 মানে হচ্ছে নামতে সময়। কিন্তু বর্তমানে আমরা যে ম্যাথটা করতেছি এই ম্যাথের ক্ষেত্রে T1 বলতে বোঝাইছে আলফার জন্য ওঠানামা, আর T2 বলতে বোঝাইছে বিটার জন্য ওঠানামা। মানে এখানে T1 আর T2 পরিচয় আলাদা, T1 বলতে একরকম, T2 বলতে অন্যরকম। মানে T1 ও বিচরণকাল, দেখেন বিচরণকাল, মানে এটা প্রত্যেকেই বিচরণকাল আর কি, ঠিক আছে? আগেটাতে ছিল একটা ওঠা একটা নামা, আর এখন T1 T2 দুজনেই আলাদা আলাদা বিচরণকাল। তাহলে আমরা টি এর সূত্রে আমরা কি দেখছিলাম, T সমান সমান 2u sin alpha divided by z, তাই না? বিচরণকালের সূত্র আমরা কি পড়ছিলাম দেখেন তো, বিচরণকাল সমান সমান 2u sin alpha divided by z, এটা না পড়ছিলাম, এটা না পড়ছি। তাহলে বিচরণকালের এখন আমরা দুইটা পার্ট পাইছি, একটা হচ্ছে T1 একটা হচ্ছে T2। তো চলেন সরি, দেখেন তাহলে T1 এর জন্য একটা পাইছি, T1 সমান সমান হবে 2u sin alpha divided by z, আর T2 এর জন্য কি হবে 2u sin beta divided by z, এরকম না হবে একটা T1 একটা T2, আমরা তো আগে তাই লিখলাম, একটার জন্য ওই যে আলফার জন্য হচ্ছে T1 আর বিটার জন্য T2, এখানে এই চিত্রটা দিয়ে খেয়াল করেন, এখানে খেয়াল করেন এটা হচ্ছে বিটা, বিটার জন্য হচ্ছে T2 আর আলফার জন্য হচ্ছে T1, এরকম না? আচ্ছা, এখানে আমরা চিন্তা করতে পারবেন। তাহলে দেখেন T2 তো পাইলাম, এখন কথা হচ্ছে T2তে আবার আমরা আরেকটা পরিচয় দেখছি, T2 এখানে আরেকটা জিনিস দেখছি না, বিটারে আমরা চেঞ্জ করতে পারি না চাইলে, বিটা সমান সমান কিন্তু কি লেখা যায়, বিটা সমান সমান হচ্ছে π/2 মাইনাস আলফা, তাই না? দেখেন তো এরকম লেখা যায় কিনা, 2u sin π/2 মাইনাস আলফা, ঠিক আছে? তো π/2 মাইনাস আলফা মানে কি, এটা উল্টায় যাবে না? যারা ত্রিকোণমিতি পড়ছে এটা বুঝবে, এটা ওনারা বুঝবে, হ্যাঁ, যে π/2 থাকলে মানে সাইন চেঞ্জ হয়ে কজ হবে, ঠিক আছে? মানে π/2 যদি বিজোড় গণিতক থাকে তাহলে কজ হবে আর কি, হ্যাঁ। তো এটা তারা এখন বুঝে দিতে পারবো না, এটা আমি পরে আলাদা একটা ছোট্ট একটা ভিডিও দিয়ে বুঝিয়ে দিব, পরে ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যদি ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক পান তাহলে মনে করবেন নিছি, নাইলে নিই, ঠিক আছে? যারা কবা তো যারা বুঝেন তারা বুঝলেন, নাইলে নেই। তাহলে দেখেন T1 সমান পাইছে এটা আর T2 সমান পাইছে এটা, ঠিক আছে? বুঝে গেছে? তাহলে আমি T1 নিচে লিখি,
T1টা নিচে লিখি, তাহলে আরেকটা জিনিস করতে পারবো আমি। T1টা লিখলাম এখানে, হ্যাঁ T2কে একটু উপরে উঠাই দিই। এই হচ্ছে আমাদের T1, আর T2টার হচ্ছে, তাহলে T2 কি পাইলাম, T2 সমান সমান পাইলাম হচ্ছে 2u cos alpha ডিভাইড বাই জি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এই ম্যাথের মানে এইগুলো নিয়ে আমরা এখন কাজটা করতে পারবো, মানে কাজ করবো আর কি, এই দুটো নিয়ে আমরা এখন কাজ করবো। ঠিক আছে, তো এবার হচ্ছে উপরের দিকে তাকাই, উপরের দিকে আমাদের কি প্রমাণ করতে বলছিল, এই যে এখানে বলছিল কি, এই যে T1 আর T2 গুণফল গুণ করতে বলছে, T1 T2 গুণ করে কিছু একটা দেখাইতে বলছে। তো চলুন T1 T2 করে গুণ করে দিই। এখানে দেখেন T1 ইন্টু T2 সমান সমান এই পাশে সব কিছু গুণ হবে না, 2u sin alpha ডিভাইড বাই জি ইন্টু 2u cos alpha ডিভাইড বাই জি, এরকমই তো, তাই না? হইল, সমস্যা নেই। তো এখন কী হবে, উপরে যে তাহলে আমি হচ্ছে কি 2u sin alpha cos alpha, তাই তো 2u sin alpha cos alpha এরকম আছে উপরে। তো কী করা যায়, তার আগে আর এই সূত্রটা কী ছিল দেখেন তো, আর সমান সমান এটা ছিল না, আর সমান সমান ছিল হচ্ছে ইউ স্কোয়ার sin 2 alpha ডিভাইডেড বাই জি, এটা ছিল আমাদের আর এর সূত্র। তাহলে আমাদের আলটিমেটলি ওইটা নিয়ে আসতে হবে, কোনো না কোনোভাবে এটা নিয়ে আসতে হবে, এটা কোনো না কোনোভাবে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো ওইটার দিকে যাওয়া লাগবে আস্তে আস্তে। তো যাবো, সমস্যা নেই, আমি কীভাবে যাবো ওইটা হচ্ছে কথা। ইউ স্কোয়ার দেখার উপর ইউ স্কোয়ার চলে আসছে জি জি আসেনি, তাহলে কিছু তো একটা লাগবে, দেখা যাক। খেয়াল করেন তো আমি এখান থেকে কিছু একটা করা যায় কিনা। মানে যে ইউ স্কোয়ার লিখলাম, এখানে লিখলাম 2 ইন্টু 2 সাইন আলফা কজ আলফা ডিভাইড বাই জি ইন্টু জি। আর আপনারা বলতে পারেন যে দুইটা জি গুণ করে দেন, তো গুণ করতেছি না ইচ্ছা করেই, কাহিনী নিশ্চয় আছে, যাই হোক সেটা পরে। তো এখানে দেখেন একটা ত্রিকোণমিতির একটা সুন্দর সূত্র পড়ছে, দেখেন তো ত্রিকোণমিতিতে এই সূত্রটা পড়ছেন কিনা, যে 2 সাইন এ কজ এ সমান সমান সাইন 2a। এটা কিন্তু একটা ত্রিকোণমিতির সূত্র ছিল, তো এখানে ওইটাই আমি অ্যাপ্লাই করবো, এই যে এখানে আমি ওইটাই অ্যাপ্লাই করবো, এই যে এখানে এই সেইটুকুতে আমি ওইটাই অ্যাপ্লাই করবো। ঠিক আছে, 2 সাইন আলফা কজ আলফা মানে কি সাইন 2 আলফা, আর এখানে থেকে 2, তারপর হচ্ছে ইউ স্কোয়ার আছে, আর নিচে আছে কত 2 জি ইন্টু জি, তাই না, জি ইন্টু জি। এতটুকু তো কারো কোনো অসুবিধা নেই, এতটুকু তো ক্লিয়ার। এরপরে কি লেখা যায়, এরপরে যেটা লেখা যাবে সেটা হচ্ছে, দেখেন তো এটাকে আমাদের করে লিখতে পারি না, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি ইন্টু 2 ডিভাইড বাই জি। এটাকে এভাবে লেখা যায় কিনা, হ্যাঁ এটাকে এভাবে লেখা যায়। এবং মজার ব্যাপার হচ্ছে যে প্রথমের এইটা মানেই তো আমাদের আর, এই দেখেন একটু আগে আমি লিখলাম, এই যে হলুদ বক্স দিয়ে লেখা আছে, এটা মানে তো আমাদের আর, তাই না? তাহলে এই যে এটুকুকে আমি চেঞ্জ করে আর লিখতে পারি, এই যে এটুকুকে চেঞ্জ করে আমি লিখতে পারি আর, তাহলে আর ইন্টু 2 ডিভাইড বাই জি, এটা মানে হচ্ছে 2g ডিভাইড বাই 2r ডিভাইড বাই জি। তাহলে দেখেন T1 আর T2 গুণ করে আমি 2r ডিভাইড বাই জি পেয়ে গেছি। ঠিক আছে, তো এটাই আর কি এই ম্যাথে বলছিল। তো এই ম্যাথের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই যে এখানে একটা বক্স করে দিছি না, আলফা আর বিটার যে সম্পর্কটা, এই যে এই বক্সটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা একটা এক প্রকার এমসিকিউ এর মতো বলেন, বেসিক বলেন, যেটাই বলেন না কেন, এটা হচ্ছে সেই পায়। ঠিক আছে, আশা করি এই ম্যাথটা ক্লিয়ার। ওকে, আচ্ছা, তো এরপর আমরা একটা র্যান্ডম ম্যাথ করবো। হ্যাঁ, তো এই ম্যাথটা আসছে রাশি বোর্ড 2012-তে আসছে, অনেক আগে। তো এই ম্যাথটা পারবেন একটা রিজন আছে নিশ্চয়ই, তো এটা দেখাবো আর কি। ঠিক আছে, আচ্ছা, না করলে মিতো এ পার্টে তাও দেখাচ্ছি জাস্ট বোঝার জন্য। প্রশ্নটা বেশ বড়, প্রশ্নটা লেখা লাগবে হাতে। আচ্ছা, তো এটা বলতে গেলে আজকে মোটামুটি লাস্ট ম্যাথ, তো দেখি কি বলছে। একজন খেলোয়াড় 2 মিটার উচ্চতায় ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 20 ms ইনভার্স 1 বেগে একটি ক্রিকেট বল ছুঁড়ে মারলে অপর খেলোয়াড় 1 মিটার উঁচুতে এটা ধরে ফেলে। খেলোয়াড় দুজন কত দূরে ছিল? তো এটা বোঝা যাচ্ছে যে এই ক্রিকেট ব্যাট দিয়ে মারছে, 2 মিটার উচ্চতা থেকে মারছে, মানে ক্রিকেট ব্যাট দিয়ে মারছে। হ্যাঁ হ্যাঁ, ক্রিকেট ব্যাট দিয়ে মারছে এমন না, এই 2 মিটার তো ক্রিকেট ব্যাট সম্ভব না। এটা হচ্ছে কোনো মনে করেন যে উসাইন বোল্টের মধ্যে কেউ একজন হাত দিয়ে উঁচু করে মারছে। হ্যাঁ, আর নর্মাল সাধারণ বাংলাদেশের মানুষের হাইট হচ্ছে কত, 1.5 মিটারের উপরে। হ্যাঁ, হাত উঁচু করলে হয়তো বা
2 মিটারের কাছাকাছি যাবে। হ্যাঁ, 2 মিটার হবে না হয়তো 6 ফুট না এলে। যাই হোক, ম্যাথ করি, হাইট নিয়ে চিন্তা করলে আপনি দেখেন এখানে মজার জিনিস যেটা হয়েছে, মনে করেন এটা হচ্ছে ভূমি, এটা মনে করেন যে ভূমি। দাঁড়ান এক মিনিট, আমি একটা চিত্রটা আঁকি। এটা মনে করেন যে ভূমি, এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। তো এখানে মনে করেন যে একজন মানুষ দাঁড়ায় আছে, এটা মনে করেন যে 2 মিটার উচ্চতা, মানে এটা হচ্ছে 2 মিটার উচ্চতা। এইখান থেকে বলটাকে নিক্ষেপ করা হয়েছে, বুঝতে পারছেন ব্যাপারটা কী হয়েছে। এবং যে ধরছে সে হচ্ছে 1 মিটার উঁচুতে দাঁড়িয়েছিল, মানে সে 1 মিটার উঁচুতে দাঁড়িয়ে ধরছিল। দেখেন ওর এই উচ্চতাটা আবার 1 মিটার, মানে ও ধরছে হচ্ছে এখান থেকে, মানে ও বলটা ওইখান থেকে জাস্ট এখানে আসছে, বুঝে গেল। তার মানে আলটিমেটলি বলটা কিন্তু উপরে ওঠে নাই খুব একটা। দেখেন বলটা কিন্তু উপরে ওঠে নাই, বা উপরে উঠছিল হয়তো, বাট এইভাবে করে নিচে নামে গেছে আবার, মানে এরকম করে নামছে আর কি অনেকটা, মানে এভাবে উঠে এইগুলো করে নামছে। আমার আঁকা হচ্ছে না কেন জানি, করে নিচে নামছে, ঠিক আছে। যাই হোক ধরেন এরকম, ঠিক আছে। তাহলে দেখেন বলটা নিক্ষেপ করছিল হয়তো বা এইদিকে, কিন্তু মানে যে ইউ আদি বেগে, মনে করেন যে ইউ আদি বেগে বলটা নিক্ষেপ করছিল এদিকে, 20 ms/1 বেগে এইদিকে নিক্ষেপ করছিল, কিন্তু বলটা আলটিমেটলি নিচের দিকে নামছে না। দেখেন তো ভূমির সাথে, মানে ভূমির সাথে না কিন্তু এই উচ্চতার ভূমির সাথে, মানে ওই উচ্চতায় কিন্তু আরেকটা সারফেস আমাদেরকে ধরে নেওয়া লাগবে, এইটা ওই উচ্চতার ভূমি ধরে নেওয়া লাগবে আমাদেরকে। দেখেন অ্যাকচুয়াল ভূমি কিন্তু নিচেরটা, এই যে দাগ দিচ্ছি আমি যেটা, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভূমি, মাটি আর কি। আর ওটা হচ্ছে ওই সাপেক্ষে ভূমি আর কি। তাহলে ওইখানে একটা কোণ ওরা বলে দিল, এটা হচ্ছে তত 30 ডিগ্রি কোণ, তাই না? এই যে কোণটা ওরা বলে দিচ্ছে এটা হচ্ছে 30 ডিগ্রি, এই যে এইটুক হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। ওকে, আচ্ছা হইল, সমস্যা নেই। তাহলে খেলোয়াড় দুজন কত দূরত্ব ছিল, অর্থাৎ এইটুক দূরত্ব জানতে চাইছে আমাদের কাছে, এইটুক দূরত্বকে আমি এস বলতে পারি। হ্যাঁ, এটা কিন্তু আর পাল্লা নাই, এটা কিন্তু এস হয়ে গেছে এখন, জাস্ট দূরত্ব আর কিচ্ছু না, ঠিক আছে। ভালো কথা, হইল। তা আমরা কী করবো, আমি স্টেপ বাই স্টেপ করে আপনারা দেখতে থাকেন। এতটা প্রশ্ন আশা করি বুঝতে পারছেন যে কী ঘটনা ঘটছে এখানে। তো করি, এখানে একটা জিনিস বলেন তো, বলকে মানে বল যেটা ছিল এটাকে আলটিমেটলি কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগছে, জাস্ট 1 মিটার নিচে নামা লাগছে না? কারণ 2 মিটার থেকে তো জাস্ট, মানে অর্থাৎ কি বলটা জাস্ট 1 মিটার না নিচে নামছে। দেখেন বলের লেভেল ছিল এটা, ওইখান থেকে জাস্ট এতটুকু কত 1 মিটার, তার মানে বলটা জাস্ট 1 মিটার নিচে নামছে, মানে বলের হাইটটা, মানে বল কর্তৃক অতিক্রান্ত হাইটটা কিন্তু 1 মিটার। এবার একদম শুরুতে একটা জিনিস দেখাই, একদম শুরুতে একটা কথা বলছিলাম মনে আছে, এই যেখানে যে ইউ সাইন আলফা উলম্ব উপাংশ, আর হচ্ছে ইউ কজ আলফা অনুভূমিক উপাংশ। ইউ সাইন আলফা ঋণাত্মকটার জন্যই নিচে নামে, এই যে এখানে দেখেন লেখা আছে, এই যে এখানে দেখেন ইউ সাইন আলফা ঋণাত্মকটার জন্যই নিচের দিকে নামে। তাহলে এখন দেখেন তো, এখন আমরা যে ম্যাথটা করতেছি এটাতে ইউ সাইন আলফার নিচের দিকে নামতেছে, অর্থাৎ কি বলটা নিচের দিকে নামতেছে, তার মানে কি ইউ সাইন আলফা ঋণাত্মকটা ইউজ করা লাগবে এখন আমাকে, এটুকু বুঝতে পারছেন? দেখেন এখানে কিন্তু বলটা নিচের দিকে নামতেছে, আস্তে আস্তে বলটা নিচের দিকে নামতেছে, খেয়াল করছেন? তাহলে এখন আমাদেরকে কি বেগ আর ইউ ইউজ করা যাবে না, ইউকে 2 টুকরা করা লাগবেই লাগবে। ইউ এর 1 টুকরা হচ্ছে এইদিকে, ইউ এর 1 টুকরা, দাঁড়ান 1 মিনিট, আমি একটু সুন্দর করে আঁকে। দেখেন ইউ এর 1 টুকরা হচ্ছে এইদিকে, এই যে ইউ এর 1 টুকরা হচ্ছে অনুভূমিক দিকে, ঠিক আছে। 1 টুকরা এইদিকে, আর 1 টুকরা কোন দিকে, উপরের দিকে, মানে উপরের দিকে না, আলটিমেটলি এটা নিচের দিকে আর কি। মানে ইউ সাইন আলফা তো উপরের দিকে হয়, কিন্তু যেহেতু নিচের দিকে নামতেছে, তার মানে আমি কি নিচের দিকে নিতে পারি, সমস্যা হবে না, এক জায়গায় দিলেই নিচে, ওটা ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এদিকে হচ্ছে ইউ কজ আলফা, উপরের দিকে ছিল হচ্ছে ইউ সাইন আলফা, কিন্তু বল তো যাচ্ছে নিচের দিকে, তাই নিচের দিকে হচ্ছে মাইনাস ইউ সাইন আলফা, মানে ইউ সাইন আলফার ঋণাত্মকটা আর কিচ্ছু না। ওকে, আমরা এখন কোন সূত্র অ্যাপ্লাই করবো, এটা হচ্ছে কথা। আমাদের টাইম বের করতে হবে। তো টাইম নিয়ে আমরা সূত্র কোনটা শিখছি দেখেন তো, এরকম একটা সূত্র শিখছেন কিনা দেখেন তো, এইচ সমান ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, দেখবি হাতে লেখা আমার। যাক, সূত্রটা বুঝতে পারছেন তো, কোনটার কথা বুঝেছি, যে এইটা এইচ সমান ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। এই সূত্রটা তো চিনেন তাই না? হ্যাঁ, এক একটা টি এক এক রকম লিখতেছি, সে যাই হোক। এখন হাইট তো মাত্র 1 মিটার, কারণ 1 মিটার নিচে নামছে, এটুকু তো বোঝেন। হাইটের জায়গায় যে 1 মিটার, এই যে 1 মিটারটা, এটা তো আমাদের এইচের মান, 1 মিটার নিচে নামছে, তাহলে আমি এইচের জায়গায় কত লিখবো, 1 মিটার লিখবো, সমস্যা নেই। কিন্তু বেগের জায়গায় আমি ইউ লিখতে পারবো? উত্তর হচ্ছে না। দেখেন এটা নিচের দিকে নামতেছে, তার মানে নিচের দিকে যে বেগটা আমি সেটা লিখবো, তাহলে মাইনাস ইউ সাইন আলফা লিখবো বেগের জায়গায়, অর্থাৎ ইউ এর জায়গায় আমাকে লেখা লিখবো মাইনাস ইউ সাইন আলফা। আলফা মানে কত, 30 ডিগ্রি, বুঝে গেছে? টাইমের জায়গায় টাইমটাই তো বের করবো রে ভাই, প্লাস বাকিটা যেমন আছে তেমন। 9.8, জি আমার 9.8 না, 9.8 কি যদি ভাগ করলে হয় 4.9 টি স্কোয়ার। দেখেন এই লাইনটা আশা করি বোঝা গেছে আমি কেন ইউ এর জায়গায় মাইনাস ইউ সাইন আলফা লিখলাম, তার কারণ বস্তুটা কি নিচের দিকে, তাই তো। এটা পুরো এখানে অবশ্যই
ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি মানটান বসাইলে উত্তর মিলে এখান থেকে টাইমটা বের করতে পারবো। 1 সমান সমান -u মানে -20 sin 30 মানে হচ্ছে হাফ, তাহলে -10 প্লাস 4.9t²। তারপর এখান থেকে মিডল টার্ম করতে হবে, এটাকে আসলে বুঝে নিতেন। 4.9t² প্লাস 5 মাইনাস 10t মাইনাস 1 = 0। এখান থেকে যদি আপনি টাইম বের করেন তাহলে দেখবেন টাইম দুইটা আসবে, মানে একটা নেগেটিভ আসবে, একটা পজিটিভ আসবে। তো টাইম যেটা পজিটিভ ওইটা আমি লিখতেছি, টাইম আসবে 2.14 সেকেন্ড আর কি, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আসতে তার হচ্ছে 2.14 সেকেন্ড সময় লাগছে আর কি। বুঝে গেল? টাইম লাগছে, এটা ভালো কথা। টাইম বের করে ফেলছি। এখন টাইম নিয়ে আমার কী কাজ? আমাদেরকে তো বের করতে বলছিল দূরত্ব কত, অর্থাৎ এই যে এস এর মানটা নির্ণয় করতে বলছিল এইটা। তো দেখেন s=vt আমরা এরকম পড়ছিলাম না? দেখেন তো s=vt এটা পড়ছিলাম না? জি মানে বেগ। এখন দেখেন তো এখান থেকে বল আগে ছিল এখানে, এখান থেকে বলটা এখানে এ লেভেলে আসছে, তার মানে কি একটা বেগ দূরত্ব অতিক্রম হয়েছে। কোন বেগ? ইউ কজ আলফার কারণে অনুভূমিক দূরত্ব অনুভূমিক দিকে যাই। তাহলে আমি এখন যখন s=vt লিখবো, মানে ভি এর জায়গায় কি বেগ লিখবো, তাহলে আমাকে এখানে বেগের জায়গায় দেখা লাগবে ইউ কজ আলফা ইন্টু টাইম। বুঝে গেল? কারণ অনুভূমিক দূরত্ব আমি হিসাব করতেছি, তাহলে অনুভূমিক বেগটাই হিসাব করবো। তাহলে ইউ কজ আলফা ইন্টু টি, তাহলে ইউ এর মান তো কত 20, কজ আলফা মানে কত cos 30 ডিগ্রি, টাইম কত 2.14। বুঝে গেল? এই সব কিছু যদি বসাই দেন তাহলে উত্তর আসবে 37.07 মিটার, 37.07 মিটার। এবং এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝে গেল? এখানে আমি যে প্রথমে যেটা চিল্লাইছিলাম যে ইউ সাইন আলফা উপরের দিকে আর -ইউ সাইন আলফা নিচের দিকে, ওই কনসেপ্টটা এখানে ইউজ হয়েছে। তো দেখেন আমি মোটামুটি সকল কনসেপ্টই বুঝাই দিছি। হ্যাঁ, অর্থাৎ এই যে প্রাসের অঙ্কের সকল কনসেপ্ট বুঝিয়ে দিছি, হয়তো বা সকল ম্যাথ করাই নেই। হ্যাঁ, বাট যত রকমের ম্যাথ আমার হাতের কাছে ছিল সবগুলোই করেছি প্রাস নিয়ে। তো বাকি প্র্যাকটিস করতে হবে। তো এই হচ্ছে কথা। তো দেখি কি কতদূর করাইলাম। বোধ করেছি না? প্রথমে চ্যাপ্টারের ডিটেলস দিছি, বাকিটা যে সেকেন্ড পার্টটা পরে দেখে দিব। এরপর এখানে এই যে উলম্ব অংশের ভেক্টরের পার্ট মেইনলি। এবার হচ্ছে প্রথমে বেসিক ম্যাথ করলাম, বেসিক ম্যাথের পরে এখানে হচ্ছে আমরা একটা বড় সড়ো ম্যাথ করলাম। এই যে এখানে এই ম্যাথটা করলাম একটা, এই একটা ম্যাথ করলাম, দুইটা, তিনটা, চার পাঁচটা ম্যাথ করছি, কিন্তু আমি বেসিকটা একটু বোঝাইছি আর কি যতটুকু পারছি। ঠিক আছে, তো এইটুক হচ্ছে আজকের ক্লাস। ঠিক আছে, আজকের ক্লাসের এখানে সমাপ্তি। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।